আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসেনার্স, আমি মিম। আমি এসেছি উত্তরবাড্ডা থেকে। উত্তরবাড্ডা থেকে। আচ্ছা মিম, আমি আপনাকে একটা জিনিস বা আপনার ঘটনায় যাওয়ার আগে আমি আপনাকে একটা জিনিস বলি, জিজ্ঞেস করি আপনার সম্পর্কে। সেটা হচ্ছে যে এই যে আপনি আমাকে বলছিলেন যে আপনি অনেক কিছু অনুমান করতে পারেন, হ্যাঁ? এই যে অনুমান করেন, এই ব্যাপারটা অনুমান করেন কিভাবে? মানে আচ্ছা ভাইয়া, কথাটা হচ্ছে যে আমি অনুমান করি কিভাবে এটা আমি নিজেও বুঝতে পারি না। যখন আমি সিম্পলি বসে আছি বা আমি শুয়ে আছি, হঠাৎ আমার এটা মনে হয় যে না, এই প্রবলেমটা হবে। এটা কোনো ভাবনা চিন্তার মাধ্যমে না যে আমি ভাবনা চিন্তা করেছি যে হ্যাঁ এটা কি হতে পারে বা এটা কি হবে, এমন কোনো কিছু না। সাডেনলি আমার মনে হয় যে এটা হবে, আমার সাথে প্রবলেমটা হবে, এইগুলা ভাইয়া। আচ্ছা, এছাড়াও আপনি আরেকটা জিনিস আমাকে বলছিলেন, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম আপনি যখন জানতে পারলেন যে আপনার এই ধরনের কোনো একটা ব্যাপার আছে, মানে স্বপ্নের মাধ্যমে আপনি যখন জানতে পারলেন, এই অদ্ভুত স্বপ্নটা, যদি এটা মোটেই ভয় না কিন্তু খুবই অদ্ভুত, এই অদ্ভুত স্বপ্নের ব্যাপারটা একটু আমাদের বলেন তো। আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে যে ফেসবুকে তাকে প্রথমে আমি অ্যাড দিই নাই, ইভেন সে আমাকে কখনো অ্যাড দেয় নাই। তো এক রাত্রে ঘুমিয়েছি, মানে স্বপ্নের ভিতরে দেখি যে ছেলেটা তার দুইটা ফ্রেন্ড কক্সবাজার গিয়েছে। হ্যাঁ, এটা স্বপ্নে দেখেছি। ওদের সাথে আমিও ছিলাম। তো কক্সবাজার গিয়েছে, তার কক্সবাজার ঘোরাঘুরি করছি, সে ছেলেরা আছে, তার ভিতরে আমি একজন মেয়ে আছি, ঘোরাঘুরি করছি। তো নেক্সট ডে একটা আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, নামটা উল্লেখ করছি না। আসার পর আমি যখন প্রোফাইলটা চেক করি, আমি একটু শকড হয়েছে। আমি লাস্ট নাইট যে স্বপ্নটা দেখেছিলাম সেই ছেলেটাই আমার এক্স্যাক্টলি ফেসটা মনে ছিল না, বাট এতটুকু মানে গেস করতে পারছিলাম যে না, যাকে আমি দেখেছি এই সেই ছেলেটা। আচ্ছা, উনি কি তখন আসলে কক্সবাজারে যাচ্ছিলেন বা এরকম কোনো কিছু? সেটা আপনি দেখেছেন এবং সেটা আপনার পরিচয়ের আগে? হ্যাঁ, পরিচয় আগে না, ওই ফার্স্ট। আচ্ছা, ওই ফার্স্ট। জি, ওই ফার্স্ট আমি দেখলাম তার ফেসবুক ফ্রেন্ড আমাকে অ্যাড পাঠিয়েছে। দেন যখন আমি প্রোফাইল চেক করি তখন আমি বিষয়টা দেখতে পারি। আমি আপনাকে এখন একটু জিজ্ঞেস করি যে আপনি যদি কোনো বিষয়ে তাও মানে অনুমান করতে চান, সেটা কি সম্ভব হয় নাকি এটা হুট করে আপনার মাথায় চলে আসে? যে কোনো বিষয়ে মানে কেউ যদি বলে যে আমার সম্পর্কে অনুমান করে এটা বলো তো, তাহলে আপনি সেটা পারেন না, এটা আপনি পারেন না। আমরা এখন আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি যে ঘটনাটা বলবো এটা আমার সাথে ঘটা ঘটনা। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। আমার খালামনির বাসা হচ্ছে ঝিনাইদহ মহেশপুর থেকে একটু ভিতরে হবে, জায়গাটার নাম জলিলপুর, একটু গ্রাম টাইপের। তো রাসেল ভাই তো জানেন যে গ্রামে রাত 10টা 10:30 মানে কিন্তু বেশ অনেক রাত হয়ে যায়, মানুষ ঘুমিয়ে যায়। তো এমনটাই হয়েছিল যে অলরেডি সবাই ঘুমিয়ে যায়, ইভেন আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তো হঠাৎ আমার খালাতো বোন আমাকে ঘুম থেকে ডাকে যে মিম, তোকে একটু লাগবে, তুই একটু বাহিরে আয়। তো ওর সাথে আমি ওদের বাসার পিছনে যাই। তো ওদের বাসার পিছনে জায়গাটা অতটা ভালো না, মানুষজন বলে যে রাত্রে নাকি মানুষ গেলে ভয় পায়। তো আমি হয়তো জানতাম না ওই বিষয়ে। তখন আমার খালাতো বোনের সাথে আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আসলে কথাটা হচ্ছে যে আমার খালাতো বোনের সাথে ওর বয়ফ্রেন্ডের ঝগড়া হয়েছিল, তো এই বিষয়টা নিয়ে আমি ওখানে গিয়েছিলাম। তো হঠাৎ ভাই কথা বলতে বলতে যা হয় যে আমি সেন্সলেস হয়ে যাই। হঠাৎ করে কথা বলতে বলতে ওর ভিতরে আমি সেন্সলেস হয়ে যাই, চিৎকার দিয়ে তাও সেন্সলেস হয়ে যাই। তো তার ঠিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আমার সেন্স ফিরে। তো ফেরার পর আমি দেখি যে আমার আশেপাশে অনেক মানুষ। তো আমি একটু অবাক হই যে এত রাত্রে এত মানুষ খালামণিদের বাসায় কি করছে। তো তখন বিষয়টা অত ভাবনা চিন্তা না করে আমি আবার ঘুমাই যাই, কজ আমার শরীরটা অনেক ক্লান্ত ছিল। ঘুম থেকে তার পরের দিন ওঠার পর ভাইয়া সেম প্রায় 3-4 দিন আমার সাথে সেম কাহিনীগুলো হতে থাকে যে আমার সেন্স থাকছে না, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, এই আমি চিল্লাচিল্লি শুরু করছি, আমাকে কন্ট্রোলে রাখতে পারছে না। প্রথম মানুষ ভাবে যে হয়তো বা আমার মাথায় কোনো সমস্যা হয়েছে বা এই জন্য আমি এমন করছি। তো একদিন আমার খালামণি একটু মানে নামাজ কালাম পড়েন, তো উনি আবার বলে যে একটা হুজুর ডাকলে কেমন হয়। তো খালামণি একটা হুজুরকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর হুজুর আসার পর বলে যে না, এই সমস্যা আছে। তো হুজুর তখন দোয়া দরুদ পড়ে যখন ফুরাই, তখন আমি একটু উত্তেজিত টাইপের হয়ে যাই। আচ্ছা, উত্তেজিত হয়ে যায়। তখন হুজুর বলে যে কে তুই, কেন এসেছিস? তো আমি এমনটাই উত্তর দিচ্ছিলাম যে আমি তো মরতে চাইনি, কেন আমাকে মারা হলো।
আচ্ছা সে হুজুর বারবার একটা প্রশ্নই করছে যে কে তুই, কেন এসেছিস, আর আমার দিক থেকে শুধু একটা কথাই আসছে যে আমি তো মরতে চাইনি, কেন আমাকে মারা হয়েছে। হুম তখন হুজুরটা বলে যে তোকে মারা হয়েছে, কে তোকে মেরেছে। হুম তো আমার দিক থেকে এমনটাই উত্তর আসে যে যে মা বাবা তার সন্তানদেরকে বাঁচায় রাখার জন্য সবকিছু করে, সে মা বাবা কেন আমাকে মারলো। তো কথাটা শুনে সবাই আশেপাশে মানুষটা অবাক হয়ে যায়। হুম তারপর বলে যে তোর নাম কি, কেন এসেছিস। হুম তখন নামটা বলে হচ্ছে যে হোসনেয়ারা, যে আমার নাম হোসনেয়ারা, মিমকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা তো এই হোসনেয়ারা নামটা শুনে ভাইয়া একটু সবাই অবাক হয়, আমার খালামণি, আমার নানু, আমার আম্মু সবাই তো অবাক হয়, কারণ ভাইয়া যে নামটা বলেছে সে নামটা হচ্ছে আমার ফুপির নাম। আচ্ছা ফুপি আমার জন্মের 6 থেকে 7 মাস আগে, 7 মাস পরে মারা যায়। হুম ফুপিকে অ্যাকচুয়ালি মার্ডার করা হয়। এটা কেমন করে বুঝলেন আপনারা? তখন তো মনে হয় জানতেন না না, আপনারা তখন এটা। আমরা জানতাম না বিষয়টা। জানতে পারি হচ্ছে যখন ওই হুজুর প্রশ্ন করে যে ওই যে বলছিস যে তোকে মারা হয়েছে, তুই মরতে চাসনি, তাহলে কে তোকে মেরেছে। তখন আমার ভিতর থেকে এমনটা উত্তর আসে যে বললামই তো রাসেল ভাই যে মা বাবা সন্তানকে বাঁচানোর জন্য সবকিছু করে, সে মা বাবা আমাকে খুন করেছে। তখন আমি ঘটনাগুলো বলি যে আসলে আমার সাথে যা যা হয়েছিল। রাসেল ভাই বলে আমার ফুপি যখন ছোট ছিল তখন থেকে আমার ফুপির সাথে একটা লোকের রিলেশন ছিল, পিতৃকাল থেকে, অনেক ছোট থেকে। তো রিলেশনটা কখনো দাদা বা দাদি মেনে নেয়নি, ইভেন চাচা বাবা কেউ মেনে নেয়নি, কারণ সে লোকটা অনেক পুর ফ্যামিলির ছিল, আর আমার দাদা অনেক রিচ ফ্যামিলি। তো দাদার ভিতরে একটা অহংকার ছিল যে আমি এত ধনী, আমি এত সম্পদের মালিক হয়ে আমি একটা পুরো ফ্যামিলি থেকে আমার মেয়েকে কিভাবে দিব, আমার মান সম্মানের বিষয়। তো তার কিছুদিন প্রায় ফুপির বয়স যখন মানে ফুপি যখন বড় হতে শুরু করলো, তখন ফুপিকে বিয়ে দিয়ে দিল। আচ্ছা, বিয়ে দিয়ে দেয়। দেন ফুপি সংসারে তো মনোযোগী ছিলই না। যখন দাদাদের এখানে চলে আসে, দাদাদের এখানে আসার পর ঠিক যার সাথে ফুপির সম্পর্ক ছিল সেই ফুপির সাথে আমার মানে সেই ফুপি সেই লোকটার সাথে চলে যায়। আচ্ছা, বাসা থেকে পালিয়ে যায়। তো এই বিষয়টা দাদা অনেক বেশি ক্ষাপ্ত হয়ে যায় বিষয়টার জন্য। বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসার ঠিক 1 থেকে 1.5 মাস পর ফুপি মারা যায়। আচ্ছা, তো সবাই ভাবে যে মনে হয় সে সুসাইড করে মারা গেছে, সে ফ্যামিলি থেকে তার রিলেশন মেনে নিচ্ছে না, হয়তো বা তার জন্য। কিন্তু আসলে কাহিনীটা ছিল ভাই এটা না, কাহিনীটা ছিল আমার দাদা এবং আমার দাদি আমার ফুপিকে গলা টিপে হত্যা করে। ইভেন তারপর যেটা করে হচ্ছে যে দড়ি ফ্যানের সাথে কেন করেন ওনারা এটা? কারণ হচ্ছে তাদের মান সম্মান বাঁচানোর জন্য। আচ্ছা, পরে এটা অনেক পরে এসে আপনারা জানতে পারেন? কখন জানতে পারছি, যখন আমি আর এই প্রবলেমটা যখন হয় তখন যে বিষয় জানতে পারছি। তার আজ মুহূর্ত পর্যন্ত কেউ বিষয়টা জানতো। আচ্ছা, ওকে। তারপর ফুপিকে গলা ফার্স্টে টিপে হত্যা করার পর, মানে এটা আপনারা জানছেন হচ্ছে কোনো মানে যাকে দেখাচ্ছেন সেই হুজুর আপনাদেরকে বলছেন নাকি জিনটা বলছে? জিনটার কথা অনুযায়ী আপনারা মনে করছেন যে আপনার ফুপুকে হত্যা করা হয় এবং আপনার ফুপু সেটা আপনার জিনের কথা অনুযায়ী। তারপর স্টোরি গুলা বলার পর আমার আম্মু ছিল পাশে। আমার আম্মু বলে যে হ্যাঁ, যখন হোসনেয়ারকে গোসল করানো হয় তখন গলায় ফাঁসির দাগ ছাড়া অন্য একটা দাগ দেখতে পারে, যেটা ফাঁসির দাগ ছিল না। কারণ এটা ফাঁসির দাগ হলে নর্মাল একটা লম্বা একটা দাগ থাকবে, কিন্তু এমনটা দাগ ছিল না। মানুষের যখন গলা টিপে হত্যা করা হয় দাগটা একটু অন্যরকম থাকে। ওটা আমার আম্মু খেয়াল করে, কিন্তু আম্মু বলতে পারে না কিছুই। তখন আম্মু বুঝতে পারে যে হ্যাঁ, বিষয়টা আসলে সত্য। ইভেন আসলে শুধু এতটুকুই না, আমার পরিবারের অতীত সম্পর্কে যারা শুধুমাত্র আমার আম্মু পর্যন্তই ছিল, আম্মু কখনো আমাকে বলে নাই বা আদার্স কোনো মানুষ আমি কখনো বলে নাই, সেই কথাগুলো আমি তখন বলে দিয়েছিলাম। তখন আপনি বলে দিতে পেরেছিলেন। ওকে, সো এটাই ছিল আপনার স্টোরি, রাইট? এখন পর্যন্ত আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো এবং আশা করছি যারা শুনছেন তাদের অনেক বেশি ভালো লাগছে এবং অনেকেই শুনছেন দেখতে পাচ্ছি। তপু রহমান আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে তিনি বলছেন যে ভাইয়া, আচ্ছা নীল বলেছেন আমারও সেম মিমের মতো প্রখর অনুমান শক্তি আছে, আমাকে প্লিজ। আচ্ছা, তিনি বলছেন যে এই ব্যাপার, আচ্ছা আপনি আসতে পারেন কিন্তু আমাদের এখানে
এখানে, এবং আপনি সেটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদেরকে ইমেল দিয়ে আপনার যে বিষয় সেটা আপনি জানাতে পারেন। আমাদেরকে এছাড়া শামসুল জোহা লিখেছেন এবং তিনি বলছেন যে এই কাহিনীটা চরম ছিল। রিদওয়ানুল আমাদের সাথে ঢাকা থেকে আছেন, গুলশান থেকে আছেন আমাদের সঙ্গে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আছেন, এবং তিনি বলছেন যে কালকে তাদের এক্সাম, সো প্রে করতে বলছেন। ডেফিনেটলি প্রে করবো। আজকের ঘটনাগুলো আসলে অন্যরকম, মানে খুবই অন্যরকম, খুবই মারাত্মক। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো খুব অন্যরকম। আমরা মানে আজকে চিন্তা করেছি, যেহেতু আপনাদের মানে এখন অনেকেই হয়তো হয়তো মানে খেলা দেখছেন, শো শুনছেন, তো আমার যেটা মনে হয় যে আমরা ধীরে 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 আরো ভয়ঙ্কর দিকে যাবো আর কি। মাঝে মাঝে একটা ভয়ঙ্কর ঘটনা বলবো এবং কিছুক্ষণের মধ্যে আমরা আরো মানে ভয়ের জগতে বেশি ধীরে ধীরে যত রাত বাড়বে তত বেশি ভয়ও বাড়বে, সেরকম একটা ব্যাপার আজকে থাকলে হয়তো খারাপ হয় না। মাহা আমাদেরকে সাভার ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, খুলনা থেকে শিশির তাসনিম এর পরে লিখেছেন বাঁধন বগুড়া থেকে, তুলি খুলনা থেকে লিখেছেন, এছাড়াও খুলনা থেকে আমাদের আরো অনেকেই লিখছেন দেখতে পাচ্ছি। তো খুলনার ঘটনা চাই, শুধু লিখলে হবে না। মাহিরে যেমন দেখতে পাচ্ছি খুলনা থেকে লিখেছেন। খুলনা থেকে শুধুমাত্র SMS করলে হবে না, আমরা প্রচুর ঘটনা চাই, কারণ খুলনার ঘটনা সবসময় অন্যরকম হয়। তাহিয়া আমাদের নোয়াখালী মেডিকেল কলেজ থেকে লিখেছেন যে আমার রুমমেট শুনছি রুমের লাইট অফ করে। ও মাই গড! আপনারা একটা কাজ করেন, যদি আপনার সাথে মোবাইল তো নিশ্চয়ই আছে, মোবাইলে আপনারা আমাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করে ফেলবেন এর মাঝখানে, এবং ওইখানে দেখবেন একটা পোস্ট দিয়েছি আমরা, ভূত এফএমের যে পেজটা রয়েছে সেখানে, যে আমরা একটা পোস্ট দিয়েছি যে হু ইজ দিস লেডি, একটা ছবি দিয়েছি, একটা স্কেচ বা পেইন্টিং যে বলে না, কারণ স্কেচ ঠিক না, পেইন্টিং এর মতো একটা জিনিস, এবং সেটা কোনো একটা লেডির পরিচয় বহন করে, যেই ঘটনাটা বা যে সেই লেডির সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। এবং এটা খুবই ইন্টারেস্টিং এবং মানে দম বন্ধ করা ব্যাপার। বাকিটা রাত ঘুমানো মুশকিল হয়ে যেতে পারে এটা জানার পরে। তো এটা একটু আপনারা প্লিজ ভিজিট করবেন, এবং মাঝখানে আমি একটা হয়তো আপনাদের একটা ঘটনা শুনিয়ে দিই এখন, এবং তারপরে আমরা একটা ফোন কল নিব, এবং আমরা হয়তো একটু পরে সেটা, এবং তার আগে আমরা যেটা করবো সেটা ঘটনায় চাই। ঘটনাটা বেশ ভালো, চলুন শুরু করি। যেভাবে লিখেছেন ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা নয়, আমার প্রতি বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস থেকে জানি বিধাতার কৃপায় আপনি সবসময় ভালো থাকেন, তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না আগের ইমেলটা পড়ার জন্য, কিন্তু নাম পড়েছিলেন, নাম পড়তে পারেন, সমস্যা নেই। ইন্সপিরেশন থেকে আবার লেখা, আমি রেজওয়ান, মালয়েশিয়া থেকে। আজকে আমি এবং আমার স্ত্রীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব, ভালো লাগলে শোনাবেন। ঘটনাটা 2015 সালের সময়। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বিয়ের 3 বছর পর আমার স্ত্রীর পরিবার আমাদের মেনে নেয় এবং ইনভাইট করে তাদের বাসায় যাওয়ার জন্য। আমি থাকি কুয়ালালামপুর, সো এখান থেকে জোহর বাহরু শহরে নিতে এসেছিল আমার এক মামা শ্বশুর। 5-6 ঘন্টার ড্রাইভিং রাস্তা, তাই মামা আর আমি পালা করে ড্রাইভ করব এই সিদ্ধান্ত নিয়ে রওনা দিলাম আনুমানিক 6টার দিকে। আমি ড্রাইভ করছি। 2 ঘন্টা ড্রাইভ করার পর ছোট্ট একটা ব্রেক নিলাম একটা রেস্টুরেন্টে হালকা নাস্তা করার জন্য। ঘটনার শুরু এখান থেকেই। স্ত্রী ওয়াশরুমে গিয়ে অনেক জোরে চিৎকার দিল, এবং ও আবার তেলাপোকা ভয় পায়, তাই ভাবলাম হয়তো তেলাপোকা হবে, কিন্তু না। আমি কাছে যেতেই বলল, হাই কমোডের ওপরে চাইনিজ ছেলে, বয়স 13-14 বছর হবে, শর্ট প্যান্ট, হাফ হাতা, চেক কলার টি শার্ট, ইন করে পড়া। বললাম, পাগল নাকি? লেডিস টয়লেটে ছেলে আসবে কোথা থেকে? কিছুক্ষণ পর ও একটু শান্ত হলে হালকা নাস্তা করে আবার রওনা দিলাম। মামার ড্রাইভিং সিটে, আমি, আমার স্ত্রী মারিয়া পেছনে। হঠাৎ করেই আবার চিৎকার। ওই ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা বিভৎস ভাবে থ্যাতলানো। এই সময় মামা মুখ খুললেন এবং বললেন, ও দেখেছেন, এবং সাহস দিলেন, হাইওয়েতে এগুলো নর্মাল, এই ব্যাপার যাতে আর কথা না বলি। বলেই রেডিওর সাউন্ডটা বাড়িয়ে দিলেন, ভলিউম 60-তে। কিন্তু হঠাৎ করেই সাউন্ড কমে গেল। এমন হলো 3-4 বার।
বাড়লেই কমে যায় 2-3 মিনিটের মধ্যে। মামা ভাবছেন আমি হয়তো রিমোট দিয়ে কমিয়েছি, আর আমি ভাবছিলাম মামাই হয়তো কমাচ্ছেন বাড়াচ্ছেন। এমন সময় মারিয়া বলে উঠল, মামা সাউন্ড কমাচ্ছেন বাড়াচ্ছেন কেন? তখন বুঝলাম আমরা কমাচ্ছি বাড়ছি না, এমন হচ্ছে। রাত প্রায় 11টা, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা সেই রেস্টুরেন্টের আশেপাশে আছি প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করার পরেও। মামা গাড়ি থামালেন, রাস্তার পাশে সিগারেট খেয়ে আবার জিজ্ঞাসা করলেন ড্রাইভ করতে পারবো কিনা। বললাম পারবো, স্পিড 80-র ওপরে না। বলল সমস্যা নেই, চালাও কিছুক্ষণ। এসির ভেতর সবাই ঘামছি, সবাই ভয় পাচ্ছি, কিন্তু কেউ কিছু বলছি না। অর্থহীনের গান ছেড়ে ড্রাইভ করছি। হঠাৎ দেখি গাড়ি ভারী হয়ে উঠেছে এবং গাড়ির ভেতরে আমার বাম পাশ থেকে খুব পচা গন্ধ আসছে, এবং বাজে গন্ধ আমি কখনো পাইনি ডাস্টবিনের কাছে ছাড়া। মামা গ্লাস নামিয়ে দিতে বললেন, কিন্তু শত চেষ্টা করে নামাতে পারছিলাম না। এমন সময় মারিয়া বলল, রেজন গাড়ির সামনে ওই ছেলেটা, স্পিড কমাও, তা না হলে অ্যাক্সিডেন্ট করবা। এই প্রথম আমিও দেখলাম স্মোকের মতো কিছু একটা গাড়ির সামনে। গাড়ি ব্রেক করতেই মিলিয়ে গেল। মনে হলো গাড়ির নিচে কিছু একটা চাপা পড়েছে। মামা নিষেধ অমান্য করে নামলাম এবং দেখলাম একটা জঙ্গলি শুকুর গাড়ির নিচে চাপা পড়েছে। রক্তে ভেসে গেছে গাড়ির নিচ, কিন্তু কোথাও কিচ্ছু হয়নি। হেডলাইটটা একটু ফাটা ছাড়া। দেখে গাড়ির ভেতরে আসলাম, দেখলাম গাড়ি হেভিও না এবং পচা গন্ধও নেই। যেতে যেতে আমাদের রাত 3টা বেজে যায়। পরের দিন সকালে সবাইকে ঘটনা খুলে বললে আর এক আঙ্কেল বলেন সেখান থেকেই ওই বাচ্চাকে দেখে এবং যারা দেখে তাদের বেশিরভাগই কোনো না কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে। বলে আমাদের ভাগ্য ভালো বলে সময়ের ওপর দিয়ে গেছে, লাইফের ওপর দিয়ে নয়। অনেক ভয় পেয়েছিলাম। আমরা আমরা আমাদের ভাষায় প্রকাশ করা যায় না। ওই আঙ্কেল আরো বলেছিলেন 2007-এর শেষ দিকে এক চাইনিজ রিচ ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করে ওই রেস্টুরেন্টের 2-3 কিলোমিটারের মধ্যে। ওই ফ্যামিলির সবাই মারা যায়, কিন্তু এই বাচ্চাটা ছাড়া। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় একটা ট্রাক আনুমানিক রাত 1:30-এর দিকে ওই রাস্তার বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ওর মাথার ওপর দিয়ে চলে যায়, আর বাচ্চাটা তখনই ওখানে মারা যায়। সেই ড্রেসেই ছিল যেটা মারিয়া এক্সপ্লেন করেছিল। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার জানা আরো অনেক ঘটনা আছে, অনুমতি পেলে নিয়মিত লিখবো। আশা করি যদি পড়ে শোনান। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন রাসেল ভাই, এই কামনায়। আল্লাহ হাফেজ। রিজওয়ান থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এই চমৎকার ঘটনাটা উপহার দেওয়ার জন্য, এবং আশা করছি পুরোটা সময় আপনারাও সবাই আমাদের সঙ্গে থাকবেন। এবং রিজওয়ান, আমি আপনার ঘটনা পড়ে ফেলেছি, সুতরাং আমিও আশা করবো যে আপনি আমাদেরকে আরো অসংখ্য ঘটনা পাঠাবেন। এবং আমি যারা এখন আমাদেরকে শুনছেন তাদেরকে খালি একটা জিনিস একটু কল্পনা করতে বলবো, যে আপনি হঠাৎ করে বাথরুমে গিয়ে যদি কমোডে ঠিক ওই ছেলেটাকে দেখেন, চেক শার্ট, আমি তো পুরো বর্ণনায় দিয়েছি, সেই ছেলেটা কমোডের উপরে বসে আছে, কেমন লাগবে? আপনি যেহেতু ভূত আসলাম শুনেছেন, এরকম কোনো ব্যাপার কিন্তু ঘটতেই পারে। আজকে রাত্রে হঠাৎ করে বাথরুমে লাইট দেবার আগ মুহূর্তে অন্ধকারের ভেতরে এরকম একটা এক্সপিরিয়েন্স। একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। এবং সেই পর্যন্ত আপনি আমাকে SMS করুন। SMS পাঠাতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ আপনাকে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। ছোটটা বেঁচে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাজীব মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি, এবং লিসেনার সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি আমাদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি একটি বাড়িকে নিয়ে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে 2014-র শেষের দিকে। তখন আমরা জব পারপাস একটি বাসা ভাড়া নেই মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভেতরে সুবাং জায়া SS-17 এলাকায়।
বাসাটি ছিল একটি ডুপ্লেক্স টাইপের বাড়ি, বেশ পুরনো, কিন্তু ভাড়া দেওয়ার জন্য বাড়ির মালিক নতুন করে পেন্ট করিয়েছিলেন। আশেপাশে অনেকগুলো বাড়ি থাকলেও বেশিরভাগই খালি, কিন্তু আশেপাশের পরিবেশটা ছিল অসাধারণ সুন্দর। সব মিলিয়ে আমাদের বেশ ভালো লেগে যায়, আর ভাড়াও ছিল বেশ কম। সাথে অনেক বড় একটা হাইওয়ে, আর পেছনের দিকটাতে ছিল একটু পাহাড় আর জঙ্গল টাইপের। বাসার মালিক ভদ্রলোকটি ছিলেন চাইনিজ। আমরা তেমন কিছু না ভেবে সেটির অ্যাডভান্স দিয়ে দিলাম, আর বাড়ির মালিককে জানিয়ে দিলাম আগামীকাল আমরা বাসায় উঠবো। পরদিন আমরা সবাই আমাদের নতুন বাসায় আসি। আমরা যে 5 থেকে 6 জন ছিলাম, সবার কাছে বেশ ভালো লাগে বাসাটি। সারাদিন বেশ ভালোই গেল। আমরা সবাই রাতে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম, খুব ক্লান্ত থাকার কারণে। কিন্তু রাত 3টার দিকে প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভব করলাম। সবাই ভূকম্পন ভেবে বাইরে বেরিয়ে এলাম। বাড়ির সামনে একটি ছোট বাগানের মতো ছিল, সেখানে চলে আসলাম। আমরা এ পর্যন্ত মালয়েশিয়াতে এসেছি, বাট কোনোদিন ভূকম্পন অনুভব করিনি। সাধারণত মালয়েশিয়াতে ভূকম্পন একটু কমই হয়, আর আশেপাশের বাড়িগুলো সব স্বাভাবিকই মনে হচ্ছিল। তখন 15 থেকে 20 সেকেন্ড চলে ব্যাপারটা, পরে বন্ধ হয়ে যায়। পরে আমরা রুমে চলে যাই। দুদিন পরে শুরু হয় নতুন একটি ঘটনা। সন্ধ্যার পরে বাসাটির বারান্দায় একটি অদ্ভুত বিড়াল দেখতে পাওয়া যায়। সাইজ স্বাভাবিক হলেও বিড়ালটির চোখ ছিল হলুদ বর্ণের, আর গায়ের রং ধূসর। কান দুটো স্বাভাবিকের থেকে একটু বড়। একটি অবাক করা ব্যাপার হলো, বিড়ালটি মেইন গেট খোলা থাকলেও বিড়ালটি কখনো আমাদের রুমের ভেতরে আসতো না, আর কোনোদিন কোনো খাবার দিলেও সে বাইরে থেকে খেয়ে চলে যেত। কোনোভাবে আমরা তাকে ভেতরে আনলেও সে আবার চলে যেত। আর সে যেই সন্ধ্যায় আসতো, ওই রাতে বাসাটিতে প্রচন্ড মাংস পচা একটা দুর্গন্ধ আসতো। প্রায় 2-1 দিন পর পরই ব্যাপারটা ঘটতে থাকে। আমরা সবাই বাসার আশেপাশে খুঁজতে থাকি যে কোনো জন্তু মরে পড়ে আছে কিনা, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায় না। ব্যাপারটি বাড়ির মালিককে জানাই। সে বলে সে একটু দেশের বাইরে আছে, সে দেশে আসলে দেখবেন ব্যাপারটা। 7 দিন সময় নিলেন, আর বললেন আগামীকাল একজন ইন্দোনেশিয়ান আমাদের বাসায় আসবে ব্যাপারটা দেখতে। পরদিন একজন ইন্দোনেশিয়ান বেশ বয়স্ক একজন ব্যক্তি আসলেন। তার কাঁধে ছিল কালো একটি ব্যাগ। লোকটি বাসার চারপাশে ঘুরে দেখলেন, বিড়বিড় করে কি যেন বললেন। পরে বাসার পেছনের দিকে মাটি খুঁড়ে একটা কি যেন পুঁতে রাখলেন, আর আমাদের জানিয়ে দিলেন 3 দিন বাসার দরজা জানলা সবকিছু খুলে সন্ধ্যার দিকে আজান দিবে। পরে সে চলে গেল। তখন আমরা বুঝতে পারলাম ব্যাপারটা প্যারানর্মাল ব্যাপার। আমরা তার কথা মতো কাজ করলাম। ওই 3 দিন সব স্বাভাবিক ছিল। আর অবাক করা ব্যাপারটি হলো, ওই 3 দিন ওই বিড়ালটিও আসেনি, কিন্তু তারপর দিন সন্ধ্যায় আবার আমরা বিড়ালটিকে দেখতে পাই। আর সে রাতেই বাসায় প্রচন্ড মাংস পচা গন্ধ আরো প্রকট আকার ধারণ করলো, আর তার সাথে কিচেন রুম থেকে সব প্লেট গ্লাস পড়ে যাওয়ার শব্দ। মনে হচ্ছে কেউ রাগে সবকিছু ভেঙে ফেলছে। আমরা সবাই খুব ভয় পাই এবং একটি রুমে আশ্রয় নিই। আর রুমের মালিককে জানালে সে আমাদের জানায় 2 দিন পরেই সে চলে আসবে একটু কষ্ট করে থাকতে। পরে সবকিছু স্বাভাবিক হলে আমরা ঘুমিয়ে পড়ি। পরদিন কোনো ঘটনা না ঘটলেও আমরা প্রায় সবাই একই ধরনের স্বপ্ন দেখি। আমি দেখি বাসার সবগুলো দেয়ালে রক্তের ছাপ, আর কেউ একজন বলছে বাড়িটা ছেড়ে দিতে। আমাদের প্রায় সবাই বাড়িটা নিয়ে নানা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে, কিন্তু মেসেজ একটাই ছিল, বাড়িটা ছেড়ে দিতে হবে। পরদিন সকালবেলায় আমাদের মাঝে বেশ কথা কাটাকাটি শুরু হয়। দিনটা ছিল রবিবার, পাবলিক হলিডে থাকায় সবাই বাসায় ছিলাম। ছোট একটা ব্যাপার নিয়ে আমার 2 ফ্রেন্ডের সাথে বেশ কথা কাটাকাটি হয়, প্রায় মারামারির উপক্রম। ছোড়া নিয়ে একজন আরেকজনকে মারতে যাওয়ার উপক্রম। তাদের এমন রিলেশন এর আগে কখনো ছিল না। পরে ব্যাপারটা কিছুটা শান্ত করে বিকেলবেলা বাসা থেকে কিছুটা দূরে ছিল একটা রেস্টুরেন্ট। সেখানে গেলাম একটু সময় পার করতে আর কফি খেতে। সেখানে গিয়ে পরিচয় হয় এক বাঙালি ভাইয়ের সাথে। সে প্রায় অনেক বছর যাবৎ সেখানে কাজ করছে। আমাদের ব্যাপার কিছুটা তার সাথে শেয়ার করলে সে আমাদের জানায় ওই বাসের ব্যাপারে সে জানায় প্রায় 3 বছর আগে বাসাটি ভাড়া হয়েছিল এবং একজন বয়স্ক ভদ্রলোক সেখানে থাকতেন।
আর লোকটির ছেলে এবং মেয়ে থাকতেন অস্ট্রেলিয়াতে। বেশ বেশ কিছুদিন তার ফোন কলে তারা সংযোগ করতে না পারায় তার খোঁজে কিছু লোক আসেন ওই বাড়িতে, এবং দীর্ঘ সময় খোঁজার পরেও তাকে খুঁজে পাওয়া যায় না। পরে তার লাশটি পাওয়া যায় পাশের ওই জঙ্গলটাতে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারপর তার লাশটি পুলিশ নিয়ে যায়। এরপর থেকে ওই বাড়িটিতে আর কেউ থাকতে পারেনি। যারাই থেকেছে তাদের সাথেই কিছু প্যারানরমাল ঘটনা ঘটেছে। তো সে আমাদের জানালো ওই বাসায় আর থাকার দরকার নেই। পরে আমাদের বাড়ির মালিক চলে আসলে আমরা বিষয়টি জানাই তার কাছে, এমনকি সে আমাদের অ্যাডভান্স সব ফেরত দিয়ে দেয়। আর আমরা আমার পাশের একটি এলাকায় নতুন একটি বাসায় উঠে পড়ি। তো রাসেল ভাই, এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তারপরে আমাদের সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ রাসেল ভাই, ভালো লাগলে শেয়ার করবেন ঘটনাটি। ভূত FM tonight. ওয়েলকাম ব্যাক। অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট টিমের সবাইকে কংগ্রেচুলেশনস জানাচ্ছি। কংগ্রেচুলেট করতে চাই বাংলাদেশ ক্রিকেট টিমের এবং সেই সাথে দর্শক আপনাদের সবাই, যারা বাংলাদেশ টিমের খেলা দেখেছেন আপনাদের সারাদিন ধরে সবাইকে, এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য খুব আনন্দের মুহূর্ত এটা যে বাংলাদেশ জিতে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং আজকে মানে এটা মনেই হচ্ছিল, এবং মানে খুব একটা ভালো একটা জয় বাংলাদেশ টিমের। এবং আমরা যে আসলে বড় হয়েছি, আমরা যে খেলতে পারি এখন যে কোনো দলের এগেনস্টে খুব সেরা খেলাটা দিতে পারি, সেটা আমরা আবারও প্রমাণ করলাম। তো বাংলাদেশ ক্রিকেট টিম কংগ্রেচুলেশনস। আমরা চলে যাব ঘটনায়। এখন তো শান্ত মাথায়, ঠান্ডা মাথায় সবাই ঘটনা শুনতে পারবেন। সো আমি এখন বলি যে আমরা একটা ছবি দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে, একটা ছবি যেটা আমরা ইন্টারনেট থেকে কালেক্ট করেছি আর কি। সেই ছবিটা দেখে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কেউ চেনেন কিনা। তো এই ছবি নিচে অনেকেই কমেন্ট করেছেন। মামুন খান আমাদের সাথে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। SH আকাশ আমাদের সাথে আছেন, আমাদের সাথে MD নাসির হুসাইন, মেহেদি হাসান, MD কাউসার, মোহাম্মদ ইমরান খান, জাহাঙ্গীর আলম এছাড়াও দেখতে পাচ্ছি মোহসিন বিল্লাহ, শেখ সুবহান ইসলাম, সৌভান ইসলাম, সেলিম মুয়া সহ আরো অনেকে আছে এখানে দেখতে পাচ্ছি। এখানে আছেন অ্যাঞ্জেল সানি, MD মন্তাহার, এছাড়াও আছেন সাদিয়া নওরিন, নীরব হাসান, তাহমিদ খান সহ আরো অনেকে দেখতে পাচ্ছি। আমাদের রেডিও ফুর্তির যে পেজ, সেই পেজেও আমাদের পোস্টে আপনারা অনেকে কমেন্ট করেছেন, এবং আমি চাই আপনাদের আমি চাই যে এই ছবিটা জানার পরে আপনারা শেয়ার করবেন আশা করছি, এবং আমাদের প্রত্যেকটা পোস্টে আপনারা শেয়ার করেন আমি জানি। তারপরেও আমরা চাই যে আরো বেশি মানুষের কাছে আপনারা শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দেবেন। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তার আগে একটু জানাই যে আমাদের যে ছবিটা আমরা দিয়েছিলাম, সেই ছবিটা হচ্ছে এটাকে আমরা কি বলবো, এদেরকে আমরা বানশি বলতে পারি, বাঁশি বলতে পারি, বানশি বলি আমরা। তো আমাদের এইটা আসলে পাঠিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের একজন লিসেনার। তিনি আয়ারল্যান্ডে থাকেন এবং তিনি বলছেন যে এটা অনেক প্রাচীন ঘটনা। আয়ারল্যান্ডের বানশি নামক একটা কথা রয়েছে, এটা আসলে মৃত্যুর কথা শোনায় এবং যে কিনা মৃত্যুর ইঙ্গিত দেয়। আচ্ছা, মৃত্যুর ইঙ্গিত দেয় হাততালি দিয়ে, বিকট শব্দ করে, চিৎকার করে, এবং মৃত মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ তাকে দ্রুত দেখা যায়। আর উনি লিখেছেন, যদিও যে এনারা কালো আলখেল্লা পরে থাকেন, এটা নিয়ে আবার অনেক ধরনের মতামত রয়েছে, সেটা আমি পরে আসছি। তো উনি বলছেন যে যেমন একবার এক ইংরেজ দম্পতি তাদের নানার বাসায় ঘুরতে আসেন, তখন তাদের নানা অসুস্থ ছিল। একদিন নদীর পাড়ে বসে আছেন, তখন হঠাৎ করে চিৎকার শুনে তারা দেখে কালো আলখেল্লা পরিহিত একজন মহিলা হাততালি দিতে দিতে আর চিৎকার দিতে দিতে এগিয়ে আসছে তাদের নানা বাড়ির দিকে। তারপর হঠাৎ করে কান্নার রোল ওঠে। তারপর তারা বাসায় গিয়ে শোনে তাদের নানা মারা গেছেন। আয়ারল্যান্ডের এটা একটা লোকেরা এটাকে অশুভ মনে করে। তো এই বানশি নিয়েই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা একটা ফিমেল ক্যারেক্টার, আপনারা বুঝতেই পারছেন, ফিমেল স্পিরিট, এবং আইরিশ মিথোলজিতে এই স্পিরিটের বর্ণনা রয়েছে। আপনারা চাইলে এটার উপরে পড়াশোনা করতে পারেন, যে মৃত্যুর ঘোষণা দেয় আর কি।
এরকম ধরনের ধারণা করা হয়। মৃত্যুর ঘোষণা দেয় কিভাবে? চিৎকার করে অথবা গান গেয়ে, তাই না? এবং এবং এনাকে বিভিন্ন ভাবেও মানে অনেকে অনেক কিছু বলে, এবং সাধারণত এটা হচ্ছে মানে আইরিশ কান্ট্রি সাইডে এই ব্যাপারটা বেশি প্রচলিত। আচ্ছা, এই বানসি কি পরে? এরা সাধারণত যেটা করেন সেটা হচ্ছে যে রেড অথবা গ্রিন কালারের লং মানে পোশাক, লম্বা পোশাক তারা পরেন, এবং তাদের চুলগুলো খুব অদ্ভুতভাবে কোথাও কোথাও বলে যে তাদের চুলগুলো হয় লাল অথবা অরেঞ্জ কালারের হয়। চিন্তা করুন একটা মানুষকে এইরকম একটা মানে, আর যেটা যে পেন্টিংটা আমি পেয়েছি ইন্টারনেট থেকে সেটা আমি দিয়েছি, এইরকম পাইনি, আপনি কল্পনা করে নিন এবং অবশ্যই কল্পনা করবেন। এবং she can appear in a variety of forms. অনেক রকমের, অনেক ভাবে সে উপস্থিত হতে পারে, অনেক রকম রূপ নিতে পারে। আমাদের দেশেও কিন্তু এরকম ব্যাপার আছে, আমি খুব কাছাকাছি বলেই বলছি। এবং মোস্ট অফেন যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মানে বানসিকে যেভাবে দেখা যায় সেটা হচ্ছে প্রচন্ড রকমের আগলি অথবা ভয়ঙ্কর কোন চেহারা নিয়ে সে অ্যাপিয়ার করে। বাট সে চাইলে সুন্দর মানে খুবই 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 সুন্দর মহিলার মতন বা খুব রূপসী একটা চেহারাও ধারণ করতে পারে। এবং বানসিকে মানে ওখানে মানে সবাই তো বুঝতেই পারছেন যে মানে অনেকে বলেন যে আইরিশ ব্যাটল গডেস হ্যান ত্যান অনেক কিছু নিয়েই এই সমস্ত কথা আছে আর কি। তো এই ব্যাপারগুলো কিভাবে ঘটে? যখন কেউ মারা যাবেন তখন ধারণা করা হয় যে সে একটা ফ্যামিলিতে আসবে এবং সেই ফ্যামিলিতে এসে সে গান গাইবে অথবা চিৎকার দিবে, এবং তারপরেই ঘটনাটা ঘটবে। এবং অনেক ক্ষেত্রে সে মানে এই মৃত্যুর আগেই যেহেতু করে, সুতরাং অনেকে মনে করেন যে সে হয়তো ডেথ প্রেডিক্ট করতে পারে। এবং বানসি যখন আসে তখন যখন দেখা যায় যে তখন যেরকম আমরা বুঝি যে অনেক কেউ না কেউ মারা যাবে, ঠিক একইভাবে যদি অনেক বানসি একসঙ্গে আসে তখন বোঝা যাবে যে কেউ মারা যাচ্ছেন যিনি কিনা গ্রেট অথবা খুবই পায়াস কেউ, এরকম কেউ মারা যাচ্ছেন। তখন একসাথে অনেক বানসি, অনেক হাসি বা অনেক চিৎকার এরকম শোনা যায়। তো এই বানসির জিনিসটা আপনি চিন্তা করেন যে এই বানসি হয়তো আমাদের দেশে হয়তো আমরা বলতে পারি পেতনি, নাকি আমরা পরিও বলতে পারি, আমি জানি না। যখন সুন্দরভাবে দেখবো তখন আমরা বলবো পরি, যখন অসুন্দরভাবে দেখবো তখন বলবো পেতনি। তো মানে সব দেশেই এরকম ধরনের ব্যাপার কিন্তু প্রচলিত আছে। আপনিও পৃথিবীর কোনো একটি দেশে আছেন এবং সেই দেশে হয়তো এরকম অদ্ভুত কোনো ব্যাপার সেই দেশটির সাথে আছে এবং সেই দেশে আছে, এবং সেখানকার মিথোলজিতে হতে পারে, সেখানকার লোকাল যারা তারা হয়তো এই সমস্ত ব্যাপার বিশ্বাস করেন। এরকম ব্যাপার স্যাপার যদি আপনারা জানেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের সঙ্গে আসছেন আমাদের খুবই ইয়াংগেস্ট একজন গেস্ট, যে কিনা একবার ভয় পেয়েছিল, তো ওকে আমি হেল্প করবো ঘটনা বলার জন্য। খুবই ছোট, তো তোমার নামটা একটু প্লিজ বলবা? হ্যালো লিসনার্স, আমি লাভিম মুতাসিম। আমি এসেছি কুমিল্লার যদুপুর থেকে। ওকে, তুমি একদিন তুমি বলছিলা যে তুমি একবার তোমার কিছু সিনিয়র ভাইদের সাথে মানে তারা বাইরে যাচ্ছিল চা খাওয়ার জন্য, তুমিও বেরিয়ে আসছিলে এবং তুমি তাদের সাথে চা খেতে যাচ্ছিলা, এবং হঠাৎ করেই তুমি তাকিয়েই ছিলা। হঠাৎ করে কি হলো, তোমার চোখটার পলক পড়লো বা এরকম কিছু একটা, না ব্লিঙ্ক করলো। ব্লিঙ্ক করার পরে তুমি কি দেখলা? দেখেছি যে অনেক লোক আছে, তারা সবাই সাদা কাপড় পরা, তাদের গায়েটায় রক্ত, অনেকেরা মানে মানুষদেরকে অনেক গ্রুসাম ভাবে মারছে। আচ্ছা, তখন আমার ভীষণ ভয় লাগে। তুমি তো স্বপ্ন দেখো, দুঃস্বপ্ন দেখো। ওই দিন রাতের বেলা তুমি তো মানে ওটা দেখার পরে তুমি পড়ে গিয়েছিলা, তাই না? পড়ে গিয়ে যখন তুমি বাসায় ফিরলা, ওই রাতের বেলায় তুমি স্বপ্ন দেখো, মাঝে মাঝে তুমি এরকম ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখো। তো ওই রাতে কি স্বপ্ন দেখেছিলা তুমি? আমি দেখেছিলাম আমার সামনে একটা সাইলেন্ট একটা রোড করলাম, এরপরে আমি আমার লেফট সাইডে দেখি একটা কবরস্থান। আচ্ছা, কবরস্থান দেখে লাগে যে খালি একটা কবরস্থান আর কি, ভয়ের তো কিছু না। যখন আমি কবরস্থানের কাছে যাই তখন আমি সাডেনলি দেখতে পারি অনেক মানুষ একসাথে
জড়িয়ে আছে। পরে দেখি যে একজন মানুষকে গ্রুসাম ভাবে মারা হচ্ছে, টর্চার করা হচ্ছে। এরপরে আমি এই পুরো ঘটনাটা দেখতে থাকি। তারপরে তুমি সামনাসামনি কখনো কোনোদিন কোনো কিছু দেখেছো? সামনাসামনি হ্যাঁ, অনেকবার ইমেজিন করে দেখেছি, অনেকবার রিয়েল দেখেছি। রিয়েল কি দেখেছো তুমি? লাইক এমন যে মানুষ মানে দেখেন না অনেক মুভিতে কিভাবে তো মানে গ্রুসামলি ভাবে মারে লোকদেরকে। তুমি তার মানে এরকম মারামারিটাই বেশি দেখো, এবং কোন সময় দেখেছো এরকম মানে অশরীরী কিছু বা এরকম মানে ইনভিজিবল কিছু বা এরকম? ইয়েস। তাইলে যা হয় আমি মানে 2016-তেই দেখেছিলাম একবার। কিরকম ছিল সেটা? জাস্ট আমাকে বলো যে কেমন ছিল দেখতে। আমি মানে মুনলাইটের মধ্যে শুধু শুধু একটা মানে ক্রিয়েচারে দেখছি, মানে তারা দেখা যায় না কিন্তু শ্যাডোটা হাঁটতে হাঁটতে একদম হাতগুলি নর্মাল ছিল কিন্তু পা গুলি খুব ইয়ে ছিল। আর শ্যাডোটা কি স্মোকি ছিল বা এরকম টাইপের কিছু নাকি, মানে কিরকম ছিল? খুব কালো, একদম কালো। দেখেন না ওই তো যখন আমাদের শ্যাডো আসে তখন একটু একটু লাইট থাকে, কিন্তু ওইখানে কোনো লাইট ছিল না, আরো বেশি ডার্ক ছিল। থ্যাংক ইউ সো মাচ তোমার। আমি বুঝলাম, এবং ও অনেক ছোট আসলে, বাট ও যেটা শেয়ার করতে চেষ্টা করলো সেটা নিয়ে আমি যেটা কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে ও দেখছে জিনিসটা, হয়তো ও মানে জিনিসটাকে বুঝতেও পারছে যে কি দেখছে, বাট কিছু একটা সে এক্সপিরিয়েন্স করছে, সেটা সে শেয়ার করলো। আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা আছে, সেই ঘটনায় যাবো। আমি একটু SMS এ যাবো এখন। আমাদেরকে অমিত চিটাগাং থেকে SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে তিনি কুমিল্লা 14 গ্রাম থেকে তিনি আছেন আমাদের সাথে। নয়ন আমাদের সাথে আছেন, তামিম চকবাজার থেকে আমাদের সঙ্গে আছেন, এছাড়াও সৌরভ তপু আমাদের সঙ্গে আছেন, অমিত চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন, নয়ন আছেন আমাদের সঙ্গে, কবির হোসেন যশোর থেকে আমাদের সঙ্গে আছেন, পিঙ্কি নোয়াখালী থেকে আমাদের সঙ্গে আছেন, সৌরভ সোহাগ আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে আছেন, মাসুদ রানা নোয়াখালীর মাইজদি থেকে আছেন, এছাড়াও শিশির অয়ন আমাদের সাথে আছেন বাসাবো থেকে, এবং এছাড়া আমাদের সাথে আছেন মৌলি ময়মনসিং থেকে, ঈশান আমাদের সঙ্গে আছেন। স্টোরিগুলো অসম হচ্ছে। আমাদেরকে শিশির আবারও লিখেছেন, আমাদেরকে রাফেল নাম লেখেননি, আচ্ছা অলরাইট। আমাদেরকে এছাড়া হৃদয় লিখেছেন, এছাড়া আমাদের সাথে আছেন শাহেদ রংপুর থেকে, রূপা খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন, সাদিয়া ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে আছেন। ইমেলটা অসম, আরো দারুণ একটা ইমেল ওয়েট করছে, কিছুক্ষণের মধ্যে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো আমরা। জিহান আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে, এছাড়া রূপা আছেন আমাদের সঙ্গে খুলনা থেকে। আমরা কোনো ফোনে আছি? ওকে, তাহলে আমরা যদি ফোনে থাকি তাহলে আমরা ছোট্ট ফোনে চলে যাই এবং ফোন করার পর একটা ছোট্ট বিরতি, তারপরে আমরা গল্প নিয়ে ফিরে আসবো। তো হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি সাইফুর রহমান বলছি। জি আপনি কোথা থেকে বলছেন বলেন? জি আপনি কোথা থেকে? আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদের কোন জায়গায় থাকেন? আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে। আমি ঔরঙ্গাবাদ। আচ্ছা, আপনি আপনি আমাদেরকে ঘটনা শেয়ার করতে চেয়েছেন, রাইট? সেই জন্য আমরা আপনাকে কল করেছি। এন্ড আপনি যে ঘটনা শেয়ার করতে চান সেটা আপনি চাইলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আর কেমন লাগছে আজকের ঘটনাগুলো সেটা আমাদের সাথে জানাতে পারেন আমাদেরকে। খুব ভালো লাগছে শুনছি এত মাধ্যমে। জি থ্যাংক ইউ। সো আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সাইফুর রহমান, ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং তার সাথে কথা বললাম, এবং তিনি আমাদের কিছু ঘটনা পাঠাতে চেয়েছেন। আমরা ওয়েট করছি তার ঘটনার জন্য। আরো অনেকেই হয়তো আমাদের সাথে কথা বলতে চান, ঘটনা পাঠাতে চান, সরাসরি কিন্তু আপনারা চাইলে সেটা করতে পারেন। আর আপনারা তো আজকে বুঝতেই পারবেন যে আমরা আসলে কোন পেজটা রিয়েল, কারণ আমরা সেখান থেকে লাইভে যাচ্ছি রেগুলার আপনাদের বোঝার সুবিধার জন্য। আপাতত আমরা যেটা করবো সেটা হচ্ছে ছোট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি। ভূত FM, the night comes on. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আরব রামপুরা থেকে। আমার খুব ইচ্ছা ছিল যে আপনাদের স্টুডিওতে সে ঘটনাটি শেয়ার করবো, কিন্তু স্যাটারডে তো অফিস থাকে, তাই স্টুডিওতে আসবে অ্যাকচুয়ালি পসিবল না। আমি যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করবো সেটা ঘটেছিল 2015। এটা আমার নিজের সাথেই ঘটে।
মানে একটা ভয়ানক একটা এক্সপিরিয়েন্স আমার জীবনে। তো কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি একটু আপসেট ছিলাম ওই সময়টাতে। আমি আগে বলে রাখি দিনক্ষণ আমার ঠিক মনে নেই। তো আমি খুব আপসেট ছিলাম। তো আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করি। তো আমি তার সাথে কিছুটা আমার মানে পার্সোনাল প্রবলেম হলে কিছুটা শেয়ার করি। আমার বন্ধু আমাকে সাজেস্ট করে যে আমি যেন জামাতে যাই, মানে 3 দিনে যে জামাত হয় পাবলিক যেটাকে আমরা বলি, আমি যাতে ওইখানে যাই, তাহলে না কেমন ভালো লাগে। আমি ভাই আসলে ওইটাই করি। তুমি যাও। তখন আমাকে বলে যে আমাদের আগামীকাল একটা জামাত বের হবে, আমিও যাচ্ছি, চলো তুমিও চলো। তো আমি রাজি হয়ে যাই ভাইয়া। তো পরে যেটা হয়, পরের দিন ঠিক ফজরের নামাজ পড়ে আমি যেহেতু আমার এরকম 5 ওয়াক্ত নামাজি না, তা আমি তখন ঘুমাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড আমাকে বেশ কয়েকবার ফোন করে, যখন না পায় সে আমার বাসায় আসে, এসে আমাকে তারপর নিয়ে যায় আর কি। তো আমি তখন জানতাম না অ্যাকচুয়ালি আমি কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমরা গেলাম, সেটা হচ্ছে মানিকগঞ্জে। মানে এটা একটা গ্রাম, একটা এলাকা। আমি একটু ডিসক্রিপশন দিই, আমি গ্রামের নামটা ঠিক জানি না, বাট গ্রামটা খুবই সুন্দর। পাশ দিয়ে একটা নদী আছে, ওটা খুবই স্বচ্ছতা পানি। তো যাই হোক আমরা মসজিদে পৌঁছাই। আমরা প্রথম দিন খুব ভালো হয়েছে। আমি একটু বলে রাখি যে আমরা যে এলাকাটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম মেজরিটি হচ্ছে আপনার মানুষ হচ্ছে মানে হিন্দু ধর্মের আর কি। তো আমরা যখন আসরের নামাজের পর গাছটা বেরোতাম, আমরা একটা রাহবার নিয়ে বের হতাম, যেন মানে সে আমাদের দেশে দিতে পারে যে এখানে মুসলমান কারা আছে, আমরা কাদের দাওয়াত দিব। মেজরিটি আর কি মানে হিন্দু ধর্ম। তো ঘটনাটা ঘটে সেকেন্ড দিন। তো আমরা এশারের পরে নামাজ টামাজ পড়ে মানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে মানে আমরা একটু চা খাওয়ার উদ্দেশ্যে আমি আর আমার সাথে এক ছোট ভাই ছিল, আমরা আসে। তো আমরা দুজন বের হই। তো বের হয়ে আমি মানে আমরা চাটা খাই, খেয়ে তারপর মানে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসে, তাহলে চলো এখন আমরা মসজিদের দিকে যাই আর কি। ওরা আসলে আমাকে বলে যে ভাই আপনি একটু যান, আমি একটু পরে আসতেছি। আমি সত্যি কথা বলতে আমি স্মোক করে আমি একটু সিগারেট খাও। আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি তাহলে থাকো, আমি মসজিদের দিকে আগে। যখন আমি মসজিদের দিকে আগাচ্ছি আর কি, তো ওই দোকান থেকে আমি বেশ কিছু দূর মানে হেঁটে চলে আসছি। তখন হঠাৎ করে যেটা হয়, আমাকে মনে হলো পিছন থেকে চর দিল না ধাক্কা দিল, আমি বুঝে উঠতে পারলাম না। আমি 2-3 কদম সামনে গিয়ে আমি নিজেকে ব্যালেন্স করলাম। হ্যাঁ, আমি মানে পড়ে যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। তো যাই হোক আমি ব্যালেন্স করেছি। আমি মানে চিন্তা করলাম কি রাশিদ আমাকে পিছন থেকে ধাক্কা দিল বা থাপ্পড়ের মতো কিছু মনে হলো। আমি পিছন থেকে তাকিয়ে দেখি যে না না, এখানে তো কেউ নেই, রাশিদ নেই। স্তব্ধ একটা পরিবেশ। আমি তো মানে ঢালে গেলাম। তো মানে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তার 2 পাশে অনেক ঢালু। আমি ভাবলাম যে মানে আমাকে ধাক্কা দিয়ে কি ও নিচে নেমে গেল। তা আমি আবার নিচে টুকি যে দেখলাম যে আছে নাকি, রাশিদ করে নিচের দিকে নামলো নাকি। তো তখন যখন কাউরে দেখি না তখন একটু ভয় পেয়েছি না, তখন একটু জোরে জোরে হাঁটা শুরু করলাম। তখনই আমি দেখলাম যে কে যেন আমার ডান কাঁধে একবার নিঃশ্বাস ফেলছে, বা কাঁধে একবার নিঃশ্বাস ফেলছে। বুঝলাম যে এরকম একটা সাউন্ড। আমি আর কিছু চিন্তা করতে পারলাম না, আমি জাস্ট জোরে দৌড় দিলাম। আমি দৌড়ে মসজিদ পর্যন্ত আসছি ভাইয়া। তো মসজিদে আমি ঢোকার আগ পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি ওই নিঃশ্বাসটা আমি পাচ্ছি। একবার ডান কানে মনে হচ্ছে ডান কাঁধে, এবার বাম কাঁধে। তো ভাইয়া আমি মানে তখন ওই সিচুয়েশনেই ছিলাম না যে আমি কারোর সাথে এটা শেয়ার করবো বা কথা বলবো। আমি যখন মসজিদে ঢুকি তখন দেখলাম যে অলরেডি সবাই বিছানা করে শুয়ে পড়ছি। তো আমি ভাইয়া ওই দিন আমার বিছানাটা করা ছিল, আমি মানে এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি বিছানাটা করে দিয়েছি, আমি মশারি আর টানাইনি, যেহেতু গ্রাম এলাকা প্রচন্ড মশার উৎপাত আছে। তো সেই দিন আমি যেটা হয় যে আমি ঢুকে সাথে সাথে মশারি টানানো আর কোনো কিছু না, আমার মানে ভয় অবস্থা খারাপ, নিজে শুয়ে পড়ি। এবং ফজরের নামাজের সময় যখন আমরা উঠি তখন আমাকে একদিন বলে যে তোমার পিঠে কি হয়েছে। আমি যে না পিঠে কি ভাই, তোমার পিঠ তো পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম কাটা কেন। হ্যাঁ, তো আমি বললাম যে কই একটু দেখান তো। তো যারা এরকম মানে পাবলিকে যায় তারা কিন্তু সাথে ছোট আয়নাটা নিয়ে যায় আর কি। একটু মানে ওই অনেকে দেখা গেছে যে গাড়ি টাড়ি একটু ছাটে তোমার ছোট একটা আয়না নিয়ে যায়। তো ওই ভদ্রলোক আমার পিছনে আয়না মানে আমার বললো, আমি পিছনে তাকে দেখলাম যে ভাইয়া আমার একদম মানে ঘাড়ের এখান থেকে শুরু করে আমার কোমর পর্যন্ত একদম মনে হয় যে কেউ চোর দিয়ে নিচ পর্যন্ত নামিয়ে দিয়েছে। মানে আমি আর এই জিনিসটা কারোর সাথে তখন শেয়ার করিনি। আমি যে ঢাকায় আমি মানে পাগলের মতো হয়ে গেলাম যে না আমি ঢাকায় যাব। আমি ঢাকায় ব্যাক করে তারপর আমি সবার সাথে শেয়ার করলাম যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। এই জিনিসটা আমি একটু ভালো কাজে গিয়েছিলাম, আমার সাথে কেন ঘটলো আমি জানি না, বাট আমার সাথে এরকম ভয়ানক একটা ঘটনা ঘটেছে। আসলে আমি ওটা ফিল করেছি, আমার সাথে হয়েছে, তো আমি বুঝতে পারছি এটা যে কতটুকু ভয়ঙ্কর একটা ব্যাপার। আমার যে এক্সপিরিয়েন্স আমি যেটা করেছি, যদি আপনার ভালো লাগে তাহলে লিসেনারদের অবশ্যই শোনাবেন। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ লিসেনার্স। Root FM.
That's right. The night comes alive with coming phone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি এবং আমার সাথে আছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা আপনারা তো আছেনই এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে আরো একবার আপনাদেরকে একটু আমি বলছি যে আমাদের ফেসবুক পোস্টে আমরা যাব এবং ফেসবুক পোস্টে আমাদের যে রেডিও ফুর্তির পেজেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের লিখেছেন। আমির হোসেন রাজু আমাদেরকে লিখেছেন যে ভাইয়া নোয়াখালী থেকে শুনছি, খুব ভয় পেলাম তাবলিগের কাহিনীটি শুনে। রবিন রানা আমাদের লিখেছেন আই লাভ বোথ অফ দেম, খুব ভালো লাগছে স্টোরিগুলো। সিয়াম আহমেদ আমাদের লিখেছেন আমাদেরকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মাহমুদ রিহাব, এছাড়া আমার সাথে আফরোজা মায়া আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছে দেখতে পাচ্ছি এসকে রনি সর্দার, এছাড়াও আমাদের সাথে আছেন আকিব। মোহাম্মদ জুয়েল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান হিমেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন সুলতান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মারুফ খন্দকার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি শারিয়া খান, এছাড়াও আমাদের সাথে আছেন আকাশ, আমাদের সাথে আছেন সাইমা সুমি, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাহাত ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন এবং আমাদেরকে SMS করতে পারেন, আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যে কোনো কিছু। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার এবং তার কাছে আরো একটা ঘটনা শুনে আসবো এবং তারপরে আরো একটা মানে ভয়ঙ্কর মানে কি আজকের বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ঘটনাটা এরপরে আমরা শুনবো। তো আপনার সেকেন্ড যে ঘটনাটা সেটা আমরা যাই। আপনি বলছিলেন যে এটা কাকে নিয়ে? জি রাসেল ভাইয়া, ঘটনাটা হচ্ছে মোহাম্মদপুরের একটা বাসার। এক্সাক্ট জানি না, ঘটনাটা আম্মু আমাকে বলছিল যে আম্মুর একটা ফ্রেন্ড ওই বাসায়, মানে ওই বাসাটা হচ্ছে আম্মুর ফ্রেন্ডের মানে ভাইয়ের বাসা। জি। তো ভাইয়া বাসাটায় যে কাহিনীগুলো হয় সেটা হচ্ছে যে সাপোজ আপনি বাসাটাতে গিয়েছেন, আপনি বসে আছেন, আপনি হঠাৎ দেখবেন যে কেউ আপনার পাশ থেকে হেঁটে গেল, আপনি এটা ফিল করতে পারবেন, বাট অ্যাকচুয়ালি কেউ নাই আশেপাশে। যখন তাকাবেন তখন দেখবেন যে কেউ নাই। তারপর এমন হবে যে যদি কোনো মেয়ে মানুষ যায়, তারা খুব মেয়েদেরকে খুব ডিসলাইক করে। তো মেয়েদের যায় যদি সালোয়ার কামিজ পরে যায় তাহলে অন্যটা সরাই ফেলে। ইভেন রাত্রে যদি ঘুমাইতে যাই তাহলে কাঁথা বা কম্বল যাই গায়ে থাকুক না কেন সরাই ফেলে। আপনি বলছিলেন যে আপনার ফ্রিজে খাবারের ব্যাপার। রাসেল ভাই, ফ্রিজে যে খাবার গুলো রাখা হয়, আজকের খাবার যদি রাখা হয় কালকে সকালে উঠে দেখা যাবে যে ফ্রিজে খাবার নাই। সে 1 মাসের খাবার একদিনে শেষ। তারপরে হচ্ছে যে রাসেল ভাই শেষ মানে কি আপনারা পরের দিন সকালে এসে দেখেন যে খাবার নাই। হ্যাঁ, খাবারগুলো নাই, ফ্রিজে নাই। আর মিষ্টি মানে যতটুকু বলছে যে তাদের জন্য এক্সট্রা করে মিষ্টি কিনতে হয় প্রতিদিন। তারা 5 থেকে 6 কেজি তাদের জন্য মিষ্টি কিনতে হয় প্রতিদিন। এমনটাও হয় যে টাকা রেখে দিচ্ছে এক জায়গায়, তার কিছুক্ষণ পর দেখবে টাকাটা নাই। এই প্রবলেম গুলো বাসাতে প্রচুর পরিমাণে হয় রাসেল ভাই। একটা দিন হয় যে ওই বাসার একটা মেয়ে, ওর টিচার আসে বাসায় পড়াতে, প্রাইভেট টিচার। তো প্রাইভেট টিচার বাসায় টেবিলে পরে পড়াচ্ছে। তো হঠাৎ পাশে থেকে মেয়েটা বলে, নানু ভাই তুমি এখন যাও, আমি পড়ছি। তখন টিচারটা পাশে তাকায় দেখছে যে কেউ নাই। টিচারটা একটু অবাক হয় যে মেয়েটা তাহলে কার সাথে কথা বলছে। তখন মেয়েটা আবার বলে, নানু ভাই তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি, আমি এখন পড়ছি, আমাকে পড়তে দাও। আর রাসেল ভাই সেই টিচারটা নাকি খুব ভালোভাবে দেখতে পেলো যে মেয়েটার চুলগুলো আকাশে ভাসতেছে। মানে একটা মানুষের যখন চুলগুলো ধরা হয় তখন তো বোঝা যায় যে একটা চুল ধরা হয়েছে, ঠিক সেম ভাবে, বাট কেউ আশেপাশে নাই, কিন্তু চুলগুলো আকাশের দিকে ভাসতেছে, উপরের দিকে ভাসছে। তখন টিচারটা একটু ভয় পেয়ে যায় যে কি হচ্ছে এটা, আশেপাশে কেউ নাই, তাহলে এটা কি হচ্ছে। তখন টিচারটা তবুও খুব নিজেকে রিল্যাক্স করে বসে যে না, এটা হয়তো বা তার চোখে কোনো ভুল থাকতে পারে, হ্যালুসিনেশন হতে পারে। তখন সে আবার কন্টিনিউ করে। তো তার কিছুক্ষণ পর মেয়েটা একটু বকা দিয়ে উঠেছে, নানু ভাই তোমাকে বললাম না তুমি যাও, আমি পড়ছি। ঠিক তার পর মুহূর্তে যেটা হয় রাসেল ভাই, মেয়েটার মাথা মানে ঘাটটা ধরে একদম টেবিলের নিচে মাথাটা দিয়ে দেয়। তো ওটা দেখতে পাচ্ছি টিচার যে মেয়েটার একদম একটা মানুষকে যখন ধরে নিচের দিকে টানা হয়
যেমনটা লাগে ঠিক সেম ওইভাবে। তখন টিচারটা একটু ভয় পেয়ে যায় এবং টিচারটা সেখান থেকে দৌড়ে চলে আসে। আসার পথে যা হয় দরজাটা বন্ধ করে দেয়, টিচারটা ঘর থেকে বের হতে পারে না। তখন মেয়েটার কথাই, সেই যাকে নানু ভাই বলছিল, সেই মেয়েটার কথা দরজাটা খুলে দেয়। ইভেন সে তার কোন রকম তার ওখান থেকে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে চলে আসে। আসলে শুধু কাহিনীগুলা এমন না, কাহিনীগুলা পরপর ওদের বাসায় এখনো পর্যন্ত হয়। যতটুকু আম্মু বলেছে যে তাদের বাসা থেকে প্রবলেম গুলো হয়, তারা বাসা চেঞ্জ করতে পারে না। কারণ যেখানে যাক না কেন প্রবলেমটা তাদের সাথে হবে, তাদের সাথে সাথেই যায়, তারা যেখানে যাক না কেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং এই মুহূর্তে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকের আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে সবচাইতে সেরা ঘটনাগুলোর মধ্যে একটা। হতে পারে আজকের এপিসোডের সবচেয়ে সেরা ঘটনা এটা হতে পারে, সেটা আপনাদের ব্যাপারে, আপনারা বলবেন। বাট এই ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমরা কি ফোনে যাচ্ছি, আমরা তারা ফোনে যেয়ে তারপরে ফোনে কথা বলে তারপরে আমরা এই ঘটনাটা ফিরে আসছি। এবং এই ঘটনাটা খুবই অদ্ভুত। আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন, ঘটনাটা মন দিয়ে শুনবেন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই অনেক 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 ভালো লাগবে। এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নামটা আমি একটু বলি। তিনি হচ্ছেন শাতিল এবং শাতিল আল সাইদ। তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন গাইবান্ধা থেকে। আমরা ফোনের কানেকশন পেয়ে গেছি, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের বিশ্বরূপ সাহা। হ্যালো, আসসালামু আলাইকুম। নমস্কার রাসেল ভাই, নমস্কার। কি অবস্থা, কেমন আছেন, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। জি, আপনার ঠিকানাটা যদি আমাদেরকে একটু কাইন্ডলি বলতেন। বহরমপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল। ওকে, সো আপনি আজকে আমাদের এপিসোডটা শুনছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমি ভূতে প্রেমের একদম শুরুর দিক থেকে আমি শুনছি, একদম মোটামুটি আমার মনে আছে আমি যেদিনকার কৌশিক দা এসেছিল সেকেন্ড অফিসে, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি রেগুলার ভাবে শুনছি। আমি এটা আমার জীবনে একটা অঙ্গ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাইবো যে আপনি আপনার বন্ধু বান্ধব বা আপনাদের ফ্যামিলির যারা আছেন তাদের প্রত্যেকের কাছ থেকে আপনি মানে ঘটনা এটা অ্যাকচুয়ালি আমার যত আমার বন্ধু বান্ধব আছে সবাই তারা এখন শুনছেন। আমি তাদেরকে বলেছিলাম, তারা এখন এতটাই এই প্রোগ্রামটার সঙ্গে নিজেদেরকে আবদ্ধ করে দিয়েছে, মানে আপনি ভাবতে পারবেন না যে এই দেশে ভূতে প্রেমের জনপ্রিয়তাটা কোন জায়গায় আছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারাই সেটা করেছেন, আপনাদের জন্য সেটা হয়েছে। সত্যি আমি অনেক খুশি হলাম আপনার সাথে কথা বলে, ভালো লাগলো। এবং আরো ভালো লাগবে যদি আপনি ঘটনা পাঠান, আপনার বন্ধুদের হোক, আপনার নিজের হোক বা আপনার পরিবারের হোক। একদম একদম ভালো থাকবে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কথা বলার জন্য। বিশ্বরূপ সাহা ইন্ডিয়া থেকে ছিলেন। তো যাই হোক, আমাদের বুঝতে পারছি মুর্শিদাবাদে আমাদের প্রচুর আমাদের লিসেনার, এবং মুর্শিদাবাদ ঐতিহাসিক দিক দিয়েও বেশ সমৃদ্ধ একটা জায়গা। মুর্শিদাবাদের নাম আপনারা সবাই জানেন এবং ঐতিহাসিক মানে গুরুত্ব আছে সেটা, রাইট? তো সেই কারণে সেখানে ঘটনা থাকাটা অস্বাভাবিক কিছু না। তো মুর্শিদাবাদ যারা শুনছেন তো সবার অনেক অনেক ভালোবাসা থাকলো ভূত প্রেমের পক্ষ থেকে, রেডিও ফুর্তির পক্ষ থেকে। আশা করছি আপনাদের মুর্শিদাবাদের সব মানে প্রত্যেকটা ঘটনা আমরা ভূত প্রেমে শেয়ার করতে পারবো আপনাদের মাধ্যমে, যদি আপনারা পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। বলছিলাম যেটা শাতিল পাঠিয়েছেন আমাদেরকে এই ঘটনাটি, এবং তিনি লিখেছেন যে ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এবার মূল ঘটনায় যাওয়া যাক। সময়টা 2013, ধানমন্ডি 15 নম্বরের একটা হোটেলের অপোজিটের গলির একটি বাড়ি। ওই গলিতে একটা ছোট গাছ আর একটা বয়স্ক একজন নাইট গার্ড ছিল। এখন আছে কিনা তা জানি না। আমি যে বাসায় ছিলাম সে বাড়িটা ছিল 2 তলা, আমি ছিলাম নিচ তলায়। বলে রাখা ভালো, বাড়িটা দেখলে অনেক পুরাতন মনে হবে, আর 2 তলায় থাকতো বাড়ির মালিক। আমি যে রুমে থাকতাম সেখানে কিছুদিন থাকার জন্য উঠেছিলাম। রুমটা ছিল আমার পরিচিত এক ভাইয়ার। কিছুদিনের জন্য ভাইয়া কোনো এক কাজে ঢাকার বাইরে যাওয়ায় আমাকে রুমটায় একা থাকতে হয়। ওই ফ্ল্যাটে আরো 3টা রুম আছে। 3টা রুমে কে কে থাকতো তাদের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তবে আমার সামনের রুমটাতে
এক ভাইয়ার সাথে ভালো পরিচয় ছিল, সঙ্গত কারণে ভাইয়ার নামটা প্রকাশ করলাম না। তৃতীয় রাতে আমি যখন রুমে একা ঘুমাচ্ছিলাম, প্রায় রাত 2টা কি 2:30 বাজে, তখন আমার রুমের দরজায় জোরে জোরে কড়া নাড়ছে কেউ আর বলছে, শাকিল দরজাটা খোলো, আমি তোমার পাশের রুমের বড় ভাই। আমি উঠে দরজাটা খুললাম আর দেখলাম পাশের রুমের ভাইয়া সহ আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। পাশে যে দাঁড়িয়ে আছে সে প্রচন্ড ব্যথায় চিৎকার করছে আর বলছে, আমাকে দয়া করে কেউ হসপিটালে নিয়ে যান। আমি ভাইয়াকে বললাম, কে উনি? ভাইয়া বলল, উনি অন্য রুমে থাকেন, আজকে আমি প্রথম দেখলাম ওনাকে। আমি ওনাকে বললাম, কি হয়েছে আপনার? উনি যে কথা আমাকে বললেন সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। উনি বললেন, কে জানি আমার হাতের ডানা উঠিয়ে ফেলেছে। আমি বললাম, কি বলেন আপনি? আপনার রুমে কেউ নাই? উনি বলেন, না, আমি একা আছি। ওনার উচ্চতা ছিল 5 ফিট 7 ইঞ্চির মতো আর ফিগার ছিল বেশ মোটাসোটা, সুস্থবান। আমি বললাম যে, দেখি কোথায় ব্যথা। রাসেল ভাই বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন কি জানি না, ওনার ঠিক ডান হাতের পিঠে যে হাড় আছে তা মনে হয় পিঠ থেকে বের হয়ে আসবে। উনি আমাকে আবার বললেন, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, কাছেই তো হসপিটাল আছে। আমি খুব সাহসী, তাই ভাইয়াকে বললাম, আপনি আপনার রুমে যান, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এই কথা বলে ওনার হাতটা ধরে বাসার মেইন গেটের দিকে নিয়ে আসলাম। বলে রাখা ভালো, বাসার গেট সারা রাত খোলা থাকে আর গেটের পাশেই কলির নাইট গার্ড একটা ছোট টুল নিয়ে বসে থাকতো। এখনো মনে হয় সময়টা ছিল শীতকাল। নাইট গার্ড চাদর মুড়ি দিয়ে আগুন পোহাচ্ছিল আর ঝিমাচ্ছিল। আমি গেটে এসে নাইট গার্ডকে ডাকলাম, কাকা কাকা এদিকে আসো তো। কাকা বলল, কি হয়েছে এত রাতে? আমার কেমন যেন মনে হলো আমি যেন গেটের বাইরে না যাই। আমি কাকাকে বললাম, ওনাকে একটু হসপিটালে নিয়ে যান, খুব অসুস্থ। যদি আপনি না যান তাহলে শুধু গলির সামনে থেকে বা মেইন রাস্তা থেকে ওনার জন্য একটা রিক্সা এনে দেন আর ওনাকে হাত ধরে নিয়ে যান। আমি গেটের সামনে উঁচু করে গেটের ওপর দিয়ে ধরে দাঁড়িয়ে আছি আর গেট খুলে গেট থেকে পুরো গলিটা না দেখা গেলেও প্রায় 70% দেখা যায়। আমি দেখলাম গলির মাঝে যে গাছটা, যে ছোট গাছটা ছিল তার নিচে ওই লোকটি দাঁড়ালো আর সাথে সাথে কাকা ছিল, উনি দৌড়ে চলে গেল। আমি অবাক হলাম, বয়স্ক লোক এভাবে এত জোরে দৌড়তে পারে? বিশ্বাস করবেন কিনা, আর ওই অসুস্থ লোকটা গাছের নিচ থেকে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো আর হঠাৎ করে তার ডান হাতটা মোড়া দিয়ে আমার দিকে হয়ে গেটের দিকে জোরে হাঁটা শুরু করলো। আমি এসব দেখে কি করবো বুঝতে পারছিলাম না। পাশে যে কেউ থাকবে তাও না, নেই, পুরোটাই স্তব্ধ। লোকটা কিন্তু আমার সামনে, একদম গেটের সামনে, ওনার চোখ দুটো পুরোই লাল। আমি সাহস করে হাতটা দিয়ে ওনাকে গেটেই আটকে দিলাম আর বললাম, কই যান? ভিতরে। উনি শুধু আমাকে বললেন, রুমে যাব, আমাকে ছেড়ে দিন, ওর খবর আছে, আমি ওকে মেরে ফেলবো, ওর খবর আছে, রুমে যাই। আমি বললাম, কি আবল তাবল বলছেন? কি ছেড়ে দিবে? আপনার হাত হঠাৎ করে ঠিক হয়ে গেল, কারণটা কি? আর কাকা কোথায় গেল? উনি আমাকে বলল রুমে যেতে দিন। আমি এখন কি করব কিছু না ভেবে আমিও বললাম, চলেন, আমিও আপনার রুমে যাব। রুমে গিয়ে যা দেখলাম আমার এই জীবনে আমি সেটা আর দেখতে চাই না। আমি দেখি যে ছোট্ট রুমের ভেতর একপাশে জাজিমের বিছানা, রুমের মেঝেতে এত সিগারেটের খালি ময়লা প্যাকেট, কিছু বাসি খাবারের প্যাকেট, মনে হয় একটা কুকুরও ওই রুমে থাকতে চাইবে না। আর সবচেয়ে আঁতকে ওঠার মতো ব্যাপারটা হলো রুমের 4টা দেয়ালে 4টা মানুষের ছবি আঁকানো, আর সেই মানুষগুলোর দেহগুলোর ঠিক মাঝখানে বুকের মাঝে রাউন্ড করা। উনি রুমে ঢুকেই সেই বিছানার নিচ থেকে প্রায় 2 ফিট হবে ছুরিটা বের করে ওনার বিছানার পাশে যে দেয়াল আছে দক্ষিণ দিকের, সেই দেয়ালে আর্ট করা মানুষের দেহে ঠিক বুকের মাঝামাঝি ছুরিটা দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন, কেন করলি এরকম আমার সাথে, কেন করলি? আমি তোকে মেরে ফেলবো। আমাকে বলছে, দেখেন ভাই, দেখেন, এর জন্যই আমার এরকম হয়েছে। আমার মাথা দিয়ে কানের পাশ দিয়ে চিপবে ঘামের পানি চলে আসলো। কি করবো আমি বুঝতে পারছিলাম না। আমি ওনার সাথে ওনার বিছানায় বসলাম আর সাহস করে ওনার হাতে ছুরি। চা খাবো আমি, থেকে যাবেন আমার সাথে? আমি বললাম, রাত এখন 3টা কি 3:30 মতো বাজে, এখন আশেপাশে চায়ের দোকান খোলা পাবেন না। আর সামনে যে মার্কেটটা আছে সেখানে যে বৃদ্ধ লোকটি চা বিক্রি করেন উনি তো ভোর 5টা ছাড়া আসেন না।
কি করবেন ভেবে দেখেন, আর আমি এখন বাইরে যাব না। উনি আর কিছু না বলে বের হয়ে চলে গেলেন। আমি ছুরিটা ওনার বালিশের নিচে রেখে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম। রুমে গিয়ে কি যে ভাবতে লাগলাম আর কিছু মনে না করার চেষ্টা করলাম। একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না, এত কথা এত কিছুর মাঝেও কি অন্যান্য রুমের মানুষগুলো একটুও বুঝলো না? কেউ কি জেগেছিল না? কেউ কিছু টেরও পেল না? শুধু আমি কি একা? সকালে ওই বড় ভাইয়াকে আর সাথে অন্যান্য যারা ছিল তাদেরকে ঘটনা বললাম। ভাইয়া আমাকে যা বললো তা শুনে আমি আরো অবাক হলাম। বলল, আমার তো কিছু মনে নেই, আমি শুধু রাতে একবার বের হয়েছিলাম, গরম পানি চুলা থেকে রুমে নিয়ে এসেছিলাম আর তোমাকে ডাক দিয়েছিলাম, কিন্তু তুমি ঘুমাচ্ছিলে। আমি কিছু ভাবতেই পারছি না। আমার কথা প্রমাণ করার জন্য সবাই ওই রুমে যাবে, কিন্তু রুমটার দরজা হালকা চাপানো, লক করা ছিল না। আস্তে আস্তে ধাক্কা দিতেই সবকিছু চোখের সামনে। আমি যা বলেছি সব ঠিক আছে, শুধু লোকটি নেই। অর্থাৎ সেই ছবিগুলো বালিশের নিচে রাখা ছুরিটা আছে। ভয়ে রুম থেকে সবাই বের হয়ে আসে, আর কেউ রুমে যায়নি। বাড়ির দারোয়ানকে আমি দেখে বললাম, এই রুমটা কাকে ভাড়া দেয়া হয়েছে? দারোয়ান বলল, এটা তো বাড়ির মালিক জানে, তবে আমি জানি একজন ভাড়া নিয়েছে 1 মাসের জন্য, সে তো মনে হয় এখনো আসেনি। কেন, কি হয়েছে? আমি আর কিছু বললাম না। আমি রুম থেকে বের হয়ে রুমে তালা দিয়ে খালামণির চলে আসি। সেদিন রাত 8টার দিকে ওই গলিতে যাই, কারণ নাইট গার্ডের সাথে দেখা করতেই হবে আমার উত্তর পাওয়ার জন্য। দেখা হলো। বললাম, কাকা কি হয়েছিল গত রাতে? আপনি কি ওনাকে চিনেন? আপনি কেন দৌড় দিয়েছিলেন, কারণটা কি, কিছু একটা বলেন। উনি আমাকে বললো, কিছু জানতে চেও না। আমি বলতে পারবো না কিছু, সারা জীবন ওই গলি পাহারা দিয়েছি। আপনাদের যদি কোনো উত্তর জানা থাকে আমাকে জানাবেন। ওই গলিতে যদি আপনারা কখনো যান, বাড়িটা ঠিক চিনতে পারবেন। আমি ভূত এফএম 2011 সাল থেকে এখন পর্যন্ত শুনেই যাচ্ছি, কিন্তু কখনো কোনো কমেন্ট করিনি। কিছুদিন আগে ফেসবুকে ভূত এফএম এ জয়েন করেছি, নাম সাতিল আল সাইদ। আজ ইমেল করেও ফেললাম। সবাই ভালো থাকবেন। আরো অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাবো। ফার্স্ট অফ অল আমি বলতে চাই সাতিল যে আপনার ঘটনা চমৎকার, এবং আমি চাইবো যে আপনি আরো এরকম ঘটনা আমাদেরকে উপহার দেন, আরো এরকম ঘটনা আমাদেরকে লিখে পাঠান, জানান আমাদেরকে। এবং সেই সাথে আমি বলবো যে আপনি যে ঘটনাটি বলেছেন সেটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে সেই চাচার কথা, গার্ড, যিনি নাইট গার্ড চাচা, যিনি বলেছেন যে বাবা আমি কিছু বলতে পারবো না, আমি বহুদিন ধরে এই এলাকায় পাহারা দিচ্ছি, বয়স হয়েছে, কয়েকদিন পরে তিনি ওপারে চলে যাবেন, সেই চিন্তা তার মাথায় আছে। আমি এরকম ঘটনা আগে পেয়েছি বলে আমার মনে পড়ে না, যে ঘটনায় যিনি উইটনেস, যিনি ঘটনাটি প্রত্যক্ষ করেন, তিনি কোনো কিছু বলতে নারাজ। তিনি বলেছেন যে আমি বলবো না, তবে উনি জানেন কিন্তু উনি বলবেন না। চাচা মিয়া নিশ্চয়ই এখনো ওই জায়গাতেই আছেন। ঘটনাটা তো বেশি আগের না, বেশি আগে হওয়ার কোনো কারণও নেই। আপনারা যারা জায়গাটা চিনতে পেরেছেন, এই চাচা মিয়ার কাছে যদি কোনো খবর পান, চাচা মিয়া যদি কোনোদিন বলতে চান আমাদেরকে জানিয়ে দিবেন প্লিজ। এবং আমাদেরকে অবশ্যই সম্ভব হলে চাচা মিয়াকেও আমরা আনতে চাই, যদি উনি বলতে রাজি হন আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা মানে সাথিল এবং সাথিল আমার যারা ঘটনা পাঠান, আপনাদের সবাইকে। আপনারা আসলে জমজমাট করে রাখেন প্রতিটি রাত, ভূত আপনার প্রত্যেকটি রাত আপনার অনেক সুন্দর হয়ে ওঠে। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন? আসসালামু আলাইকুম। জি, আমি আসিফ বলছি। আমি এসেছি পাটগ্রাম লালমনিরহাট থেকে। পড়াশোনার সুবাদে আমি ঢাকায় মোহাম্মদপুরে থাকি। ওকে রাসেল ভাই, ঘটনাটা ঘটেছে আমার গ্রামের বাড়িতে। এটা হচ্ছে হাতিবান্ধা। আমার বাড়ির পাশে আমার এক ফুপুর বাড়ি। তো ফুপুর বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরটা অনেক বড় পুকুর। পুকুরটা যখন খনন করে তখন আমার ফুপু কোন রকম মিলাদ দেয়নি, যে মসজিদ বা মাদ্রাসার হুজুরদেরকে ডেকে যে মিলাদ দেওয়ার লাগে সেটা তিনি করেননি। যার কারণে গ্রামের লোকদের ধারণা ওই পুকুরে খারাপ জিন থাকে। তো ওই পুকুরে আমার নিজের মামা, আমার নিজের বড়ম্মা সহ আরো একজন, মোট 3 জন এ পর্যন্ত মারা গেছে। তো গ্রামের লোকদের ধারণা যে ওই খারাপ জিনটা এই কাজ করছে। আবার গ্রামের কিছু লোকদেরকে রাত্রে করে স্বপ্নে বলে এই কথা যে সাবধান, এরপরে আরো একজন খাবো, এবার কি সাবধান করে দেয়। তো ওই পুকুরে মানুষজন নামে না, গোসল করতে নামে না।
আবার কেউ নামলেও একসঙ্গে অনেকজন নামে কিনারায় গোসল করে উঠে। তো ওই পুকুর পাড়ে এক লোকের বাড়ি, একদিন রাতে ওই লোক আর কি আসছিল পুকুর পাড়ে। তো বাড়ি যাওয়ার পথে ওই পুকুরের পার হয়ে যাইতে লাগছিল। তো পুকুর পাড়ে অনেকগুলো খেজুর গাছ আছে, অন্ধকার ছিল রাত। তো পার দিয়ে আসার পথে সে বুঝতে পারলো যে তার সামনে অনেক ভারী কিছু একটা পড়ছে। হাতে লাইট ছিল, লাইট সে মিলে দেখেছে একটা মাথা, মানুষের মাথা। আচ্ছা, কোনো বডি নেই, শুধুই মাথা। তো এটা দেখে সে খুবই ভয় পায়। পরে আমি এটা শুনতে পারি একজনের কাছে, গ্রামেরই একজনের কাছে, তো আমি নাম বলতে চাচ্ছি না। এরপর থেকে মানুষজন অনেক ভয় পায়, অনেক সাবধান হয়। এমনকি রাতের বেলাও সেই পুকুর পাড় সাইড দিয়ে হাঁটতে অনেক ভয় খায়। আমার ঘটনা এটাই আর কি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের SMS করে যাচ্ছেন। এখনো রাফি আমাদের SMS করেছেন, যশোর থেকে সাইহাম আমাদের SMS করেছেন, হাজারিবাগ থেকে এমডি কামরুল আমাদের লিখেছেন। আমাদের সাথে আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আছেন হবিগঞ্জ থেকে। ডিজে নিউটন আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফাহিম, গোলাম রাব্বি আছেন আমাদের সাথে মিটফোর্ড থেকে, সিরন আমাদের সাথে আছেন। দারুণ হচ্ছে হিমেল পান্ডে গুলশান 2 থেকে আছেন। লেট করলাম বাংলাদেশের ম্যাচ দেখার জন্য, বাট আমি আই হোপ যে আপনি লাস্ট স্টোরিটা মিস করেননি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান রনি, এছাড়াও আমাদের সাথে আছেন ইসরাত, আমাদের সাথে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আরো অনেকেই। আমাদের যে রেডিও ফুর্তি যে পেজ, সেই পেজটা আমরা একটু আগে পড়েছিলাম, এখন আমরা যাচ্ছি আমাদের ভোট সময়ের পেজে এবং সেখানেও আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে আছেন এবং কমেন্ট করছেন, লিখছেন আমাদেরকে। এবং দেখতে পাচ্ছি যে সবার মাঝে আমি এটার নাম আর কি, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহাদ খান এবং তিনি আমার সঙ্গে আছেন দুবাই থেকে। আহমেদ শাহান আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি বলছেন আমার কাছে একটা স্টোরি আছে, আমি সেটা শেয়ার করতে চাই, প্লিজ মেইল করে দিন। এবং আপনি দেখেন যে ওপরেই সেন্ড মেইল নামে একটা বাটন আছে, সেই বাটনটা ক্লিক করে আপনি আমাকে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে মামুন লিখছেন সিলেট থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি সিরাজুস সালিকিন সায়েম আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে তিনি লিখছেন যে ভাইয়া আজকে আরো বেশি ভয় পেতে চাই, আমি আপনাদের আরো বেশি ভয় দিতে চাই। একটু যদি আমাদেরকে নিয়মটাও বলে দিতেন যে আরো বেশি ভয় দিতে হলে কি করতে হয়, কারণ আপনাদের হেল্প ছাড়া তো সম্ভব না। কারণ আপনারা যে মুহূর্তে বেশি ভয় পান, আমি তখন আরো বেশি ভয় দিতে চাই। আমিও আপনারা যেরকম বেশি ভয় পেতে চান, আমি আপনাদের বেশি ভয় দিতে চাই। আমরা এক দলে, আসলে আলাদা না। কিন্তু নিয়াজ মান্না এবং তিনি বলছেন ঘটনাটা অসাধারণ ছিল। আবির মাহমুদ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন পাপ্পু খান পিকে এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্যাসিফিক প্রামা, দেওয়ান রাব্বি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রুহুল দত্ত সহ আরো অনেকে। তো আপনি যদি থাকতে চান, থাকুন আমাদের সঙ্গে। আমরা ফিরে আসবো একটু পরেই এবং আরো স্টোরি নিয়ে, আরো ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে। এবং আরো একটা ইমেল রয়েছে, সেই ইমেলটাও শোনাবো আপনাদেরকে। আরো একজন অতিথি আছে, তাকেও নিয়ে আসবো। তো আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতি। Voot FM. The night comes alive with Gramophone. আসসালামু আলাইকুম হাসান ভাই, আমার নাম হলো সালমান খান। আমি প্রায় গত 5 বছর থেকে নিউ ইয়র্ক সিটিতে থাকি। পেশায় আমি একজন ট্যাক্সি ড্রাইভার, আর আমি রাত্রে ট্যাক্সি ড্রাইভ করি। আমার শিফট শুরু হয় 5টা থেকে ভোর 5টা পর্যন্ত। সো বেসিক্যালি অন্যান্য দিনের মতো ওই দিন আমি আমার ট্যাক্সি নিয়ে সিটির উদ্দেশ্যে রওনা দিলাম, ম্যানহাটন সিটি। আসলে যেখানে অনেক বিজি একটা সিটি, আপনারা হয়তো চিনে থাকবেন। তো ওই দিন অন্যান্য দিনের মতো আমি একটা কাস্টমার পিক আপ করলাম ম্যানহাটন সিটি থেকে। তো ওই কাস্টমারের ডেস্টিনেশন ছিল ব্রুকলিন, যেটা ম্যানহাটন থেকে প্রায় 32 মাইলস। ওকে ফাইন, আমি কাস্টমারটা নিলাম। তখন আসলে যখন আমি কাস্টমারটা নিলাম তখন বাজে আসলে রাত্র প্রায় 12:10 আই থিঙ্ক। তো ওই কাস্টমার ডেস্টিনেশনে যেতে যেতে আমার সময় লাগছে এখানে আরো 40 মিনিট। সো অলমোস্ট 1 o'clock আমি ব্রুকলিন পৌঁছাই যাত্রী নিয়ে। আমি যাত্রী ড্রপ অফ করে অন্যান্য সময়ের মতো আমি সিটিতে ব্যাক করতেছিলাম। আসলে আমি যে ব্রুকলিন গেলাম ম্যানহাটন সিটি থেকে, আমি আসলে জীবনে ওই রাস্তা দিয়ে যাই নাই। আর আমি জিপিএস ইউজ করছিলাম। রাস্তাটা আমার কাছে কেমন যেন একটা স্ট্রেঞ্জ লাগছিল, মানে আঁকা বাঁকা রাস্তা, খুবই মানে মানে অনেকটা জঙ্গলের ভিতর দিয়ে, দুপাশে পাহাড়, তারপরে বড় বড় গাছ। আসলে যারা নিউ ইয়র্কে থাকে তারা জানে
বেসিক্যালি দিনের বেলা এসব রাস্তাগুলো অনেক সুন্দর, বাট রাত্রে এইসব রাস্তাগুলো খুব স্ক্যারি। যাই হোক, আমি ড্রপ আপ করে আমার আসতে আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করতেছিলাম সিটিতে। হঠাৎ করে আমি যখন ওইখান থেকে প্রায় 5 থেকে 10 মিনিট ড্রাইভ করার পরে আসলে ওইদিকে কোনো ঘর বাড়ি নাই, শুধু আমি দেখতেছি লাইক 2-3টা গাড়ি ওই দিক অপোজিট সাইড থেকে যাইতেছে আর কি। তো আমি দেখলাম একটা প্রায় 70 থেকে 80 বছরের একটা বুড়ি, একজন বৃদ্ধ মহিলা আমার হাত তুললো। যাক, আমি হাত তুললো, আমি চিন্তা করলাম পাহাড় জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে হাত তুললো। আমি কেমন একটা কনফিউশন। তারপর আবার আমি থামলাম, কারণ এখানে আবার আমি যে টিএলসি ট্যাক্সি চলাই, আমি ড্রাইভ করি, এখানে হলো আপনার যে টিএলসি তে কেউ যদি কমপ্লেন করে তাহলে আমার $200 ফাইন। আচ্ছা যাই হোক, আমি ওই ফাইনের রিকভার করার জন্য আমি আবার ভাবছি হয়তো ওই বই আমার কমপ্লেন করলে সমস্যা আছে। যাই হোক, আমি ওই বৃদ্ধ মহিলাটাকে আমি নিলাম। যাক, আমি ওই মহিলাটাকে আমি ওর ডেস্টিনেশন জিজ্ঞেস করলাম যে ও কই যাবে। ও আমার কোনো কথা বললো না, জাস্ট একটা স্লিপ দিল, ঠিক আছে। তো ওই স্লিপ আমি দেখলাম, ওই স্লিপ একটা সেমেটারি, কুইন্সের একটা সেমেটারি, ওই সেমেটারিটা আমি চিনি। আমি সব ও এত রাত্রে একটা সেমেটারিতে যাই। যাই হোক, আমি আর অনেক কিছু জিজ্ঞেস করলাম না, আমি সেমেটারির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আমার জিপিএস এর সেমেটারি অ্যাড্রেসটা করলাম, আমি যাইতেছি। বাট রাসেল ভাই, একটা জিনিস কি আমি দেখতেছি, আমার লাইক অন্যান্য দিনের মতো আমার রাস্তায় যে শেষ হইতেছে না। আমি যত যাইতেছি, যত সময় যাইতেছি, আমার মনের ভিতরে কেমন জানি করতেছে, লাইক সামথিং রং। একে তো অনেক রাত্র হয়ে গেছে অলরেডি, আমার রাস্তায় মনে যেন শেষ হইতেছে না। যাক, এক পর্যায়ে আমি সেমিটারের পাশেই একটা ইয়েতে থামলাম, করলাম, আমি আমার মিটারের টাইম আপ করলাম। বাট মিটারের টাইম আপ করলাম, 10 সেকেন্ড হয়ে গেল, পিছন থেকে কোনো সাড়া পাইতেছি না, টাকা পে করতেছে না। আমার প্রায় $35 এর মতো বিল আসলো। রাসেল ভাই, আমি এখনো আমি পিছনে, আমি যখন লুকিং গ্লাসে, আমি যখন হাতটা মোড়ে আমি দেখলাম ওই বৃদ্ধ মহিলাকে আমার গাড়িতে নাই। বাট বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এই করে নেওয়ার পর থেকে আমি একটু থামি নাই, কারণ রাত্রি তো আগে ছিল না। আমি পুরো চলার হাইওয়ে ধরে আমি পুরো চলতি অবস্থা ছিল, আমি একটু থামি না। ইভেন ওই আমার গাড়ি থেকে বের হলো, তারও কোনো আমি শব্দ পাইলাম না। লাইক কোনো একটা গাড়ির যখন ডোর ক্লোজ করে একটা শব্দ, আমি ওই শব্দটাও পাইলাম না। আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছিল অলরেডি। আমি কি করবো, একে তো একটা সেমিটারি, আমি তার পাশেই দেখতেছি একটা খ্রিস্টানদের একটা চার্চ আর কি। ওইখানে আমি দেখতেছি বাতি জ্বলতেছে। আমি শেষ না পেয়ে আমার ট্যাক্সি ওইখানে রাইখা আমি ওই যে চার্চে আমি একটা দৌড় দিলাম। আমি ওইখানে যে আমি ওইখানে চার্চের যে ফাদার ছিল, আমি সব আমি এখনো বুঝিয়ে বললাম যে এই ঘটনা আমার সাথে কি হয়েছে আমি জানি না। ও পরে কি করবো, আমি আসলে এখনো শেক করতেছি। ওই ঘটনার কথা মনে পড়লে আমার স্টিল এখনো আমার গায়ের লোম দাঁড়ায় যায়। আমি ওদেরকে আমার সিচুয়েশনটা বুঝিয়ে বলছি। পরে ওইখান থেকে চার্চটা থেকে ওদের যে টেক কেয়ার করে যে চার্চটা, আমি আসলে কি করবো বুঝতে পারতেছি না। পরে চার্চ আসলে বুঝতে পারছি, যে ফাদার ছিল আমার বলছে যে আসলে তোমার গাড়িতে যে বসছিল ও আসলে কোনো বৃদ্ধ মহিলা ছিল না, ও আসলে ছিল দ্যাট ওয়াজ সামথিং এলস। যখন আমি বুঝছি যে আসলে এটা কি ছিল, আমি জীবনেও কল্পনা করি না রাসেল ভাই, আসলে নিউ ইয়র্ক সিটির মতো এমন একটা শহরে এরকম কিছু একটা করতে পারে আমার সাথে। যাই হোক রাসেল ভাই, পরে ওই চার্চ থেকে আমাকে একটা টেক কেয়ার কোন একটা লোক আমার বাড়ির উদ্দেশ্যে আমার সে প্লেসে আমার পৌঁছাই দিয়েছিল। বাট আমি জানি না আসলে কি হয়েছিল ওই দিন আমার সাথে। আমি আজও আমার ওই দিনকার ওই দিনের কথা মনে পড়লে আমি ঘুমাইতে পারি না, কি হয়েছিল আমার সাথে। যাই হোক রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। Mood FM. The night comes alive with Gramming Phone. অডিও ক্লিপ এবং যে ইমেল গুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে আমরা খুবই খুশি, এবং প্রতি সপ্তাহে যে কেন এরকম আসে না, অনেকদিন ধরেই আসছে এরকম ভালো ভালো ইমেল এবং ভালো ভালো সব অডিও ক্লিপ। আমরা আরো চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনারা পাশে থাকলেই আমরা সামনে এগিয়ে যাব। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। এটা ইমেল, এটাও দেশের বাইরের ঘটনা। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি ভালোর দলের লোক, আমিও ভালো আছি, কারণ আমি ভালোর দলের লোক। আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ
আমার নামটা প্রকাশ করবেন না। আমার হোম টাউন খুলনা। আমি যে ঘটনাটা বলবো সেটা শুরু হয় 2007 সালে। আজ থেকে ঠিক 10 বছর আগে আমি পড়াশোনার জন্য সাইপ্রাস যাই। সেখানে সবুজ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ওনার সাথে আমার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো ছিল, কারণ ওনার দেশের বাড়িও ছিল খুলনাতে। আমি সাইপ্রাসের নিকোসিয়া সিটিতে একটা স্ট্রিটে 46 নম্বর বাড়িতে থাকতাম। আমার বাসাটা ছিল একটা পাহাড়ের নিচে, সবুজ ভাইয়ের বাসাটা ছিল এই পাহাড়ের ঠিক মাথায়। একসময় উনিও পড়াশোনা করতে ছিলেন, বা টিউশন ফিস না দিতে পারায় ইলিগাল হয়ে যান। যাই হোক, উনি একটা রেস্টুরেন্টে কাজ করতেন। আমার মনে হয় এটা আমি পড়েছি, এবং টিউশন ফি না দিতে পারায় ইলিগাল হয়ে যান। যাই হোক, উনি একটা রেস্টুরেন্টে কাজ করতেন। না, এটা পড়িনি। প্রতিদিন ওনার কাজ শেষ হতো ঠিক রাত 12টায়। উনি বাসায় যাওয়ার আগে আমার সাথে প্রতিদিন দেখা করে যেতেন। আমার বাসা থেকে ওনার বাসায় যাওয়ার ঠিক মাঝখানে বরাবর খ্রিস্টানদের একটা কবরখানা ছিল। আমরা দুজন প্রায় ওইখানে বসে আড্ডা দিতাম রাত 2টা-3টা পর্যন্ত। আর উনি সবসময় ওই কবরখানার পাশ দিয়ে আসা যাওয়া করতেন। একদিন সকাল 10টায় উনি আমাকে ফোন দিয়ে ওনার বাসায় খুব দ্রুত আসতে বললেন। দিনটা ছিল রবিবার, ওনার অফ ডে ছিল, আর আমার সামার ভ্যাকেশন। আমি খুব দ্রুত ওনার বাসায় যাই, দেখি ওনার কপালে ব্যান্ডেজ। বললাম, কি হয়েছে? উনি বললেন যে পড়ে গিয়ে কপাল কেটে গেছে, কপালে 8টা সেলাই লেগেছে। আমি খুব অবাক হলাম, ওনাকে দেখে স্বাভাবিক লাগলো না। বললাম যে, ভাই, আপনি কি কোনো প্রবলেমে আছেন? কোনো প্রবলেম হয়েছে আপনার? উনি কিছুই বললেন না, শুধু বললেন, তোমরা তো ভ্যাকেশনে যাচ্ছ, তুমি আমার সাথে আমার বাসায় কয়েকটা দিন থাকো। থাকলাম। এর কিছুদিন পরে আমি একটা কাজ পাই, তাই আমাকে অন্য শহরে চলে যেতে হয়। 6 মাস পরে আমি যখন ফিরে আসি, তখন আমি সবুজ ভাইকে সাইপ্রাসে পাইনি। উনি দেশে চলে গেছেন। ওনার ছোট ভাই বাংলাদেশ থেকে আসে, সে আমাকে একটা চিঠি দেয়। চিঠিটা ছিল সবুজ ভাইয়ের। উনি লিখেছেন যে যদি আমি দেশে যাই তাহলে যেন ওনার সাথে আমি দেখা করি। এর 1 মাস পর আমি দেশে আসি। খুলনায় এসে জানতে পারি যে উনি ঢাকা মেডিকেলে আছেন। আমি ঢাকায় এসে ওনার সাথে দেখা করি। আমি রীতিমতো অবাক হই ওনাকে দেখে, যে মানুষটা দেখতে এত সুন্দর, লম্বায় 5 ফুট 10 ইঞ্চি, যার ওজন অলমোস্ট 80 কেজি, সেই মানুষটা আমার সামনে বিছানায় শুয়ে আছে কুঁচো হয়ে, লম্বায় 5 ফুট। আর আমার চোখে পানি চলে আসে। ওনার গলায়, হাতে, মাজায় সবখানে ছিল শুধু তাবিজ। আমি ওনাকে বলি যে, ভাই, আপনার কি হয়েছে, আমাকে খুলে বলেন। তখন উনি আমাকে সব খুলে বলেন। ঘটনা শুরু হয়েছিল যেই দিন ওনার কপাল কেটেছিল। ওই দিন রাতে ওনার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ওনার অনেক ঠান্ডা লেগেছিল, কিন্তু সময় ছিল গরমকাল। ওই সময় সাইপ্রাসের টেম্পারেচার ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডা লাগার কথা না, গরম লাগার কথা। উনি বিছানায় কাত হয়ে শুয়েছিলেন। অপর পাশে ফিরতেই দেখতে পান একটা অল্প বয়সের মেয়ে তার পাশে শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। এটা দেখেই উনি দৌড় দিয়ে বাথরুমে চলে যান এবং বাথরুমের দরজা আটকে দেন। উনি খুব ভয় পান, সমস্ত শরীর ওনার ঘামে ভিজে গিয়েছিল। উনি বেসিনে মুখ ধুয়ে আয়নাতে তাকান, আবার ওই মেয়েটিকে আয়নায় দেখতে পান। এবার ভয়ে বাথরুমের দরজা খুলে বাসার বাইরে চলে আসতে চান। তখনই পায়ে কি যেন পেঁচিয়ে যায় আর উনি পড়ে যান। মাথায় খুব জোরে আঘাত পান, ঠিক তখনই অজ্ঞান হয়ে যান। সকালে ওনার পাশের রুমের ফ্রেন্ডরা ওনাকে নিচে পড়ে থাকতে দেখেন। ওনাকে হাসপাতালে নিয়ে যান, ওনার মাথায় সেলাই করা হয়। এরপর আমি ওনার সাথে যে কয়েকদিন ছিলাম, উনি ওই কয়েকদিন ওই মেয়েটিকে দেখেননি, কিন্তু আমি চলে যাওয়ার পর থেকে আবার সেই ঘটনা ঘটতে থাকে। ওই মেয়েটা প্রতিদিন রাতে ওনার কাছে আসতো। প্রতিদিন ওই মেয়েটা ওনার গায়ে হাত রাখেন, আর ঠিক তখনই ওনার ঘুম চলে আসে। প্রথম দিনের পর থেকে উনি আর ভয় পাননি। উনি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করতেন যে তার বাসা কোথায়, সে কি চায় তার কাছে, কিন্তু সে কিছু বলতো না। এরপর থেকে উনি দুর্বল হয়ে যান। ঠিক মতো কাজে যেতেন না, কারোর সাথে মিশতেন না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেন না, ওনার কিছুই ভালো লাগতো না। উনি দিনের পর দিন ওনার ওজন কমতে থাকে। এরপর উনি মসজিদের ইমাম সাহেবের কাছে যান, যিনি একজন টার্কিশ। ওনাকে সবকিছু খুলে বলেন। ইমাম সাহেব ওনাকে একটা তাবিজ দেন আর জমজমের পানি দেন। জমজমের পানি আর তাবিজ যতদিন ছিল উনি ঠিক ততদিন ভালো ছিলেন। আবার সেই একই সমস্যা দেখা দেয়। উনি আবারও ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব ওনাকে বলেন যে তুমি পুরোপুরি সেরে যদি উঠতে চাও তাহলে তুমি বাংলাদেশে চলে যাও, এখানে তোমার থাকাটা ঠিক হচ্ছে না। এরপর সবুজ ভাই ওখানকার কয়েকজন ডাক্তারের কাছে যান। সবাই কিছু না কিছু টেস্ট দেন, কিন্তু কেউ
কোনো রোগ খুঁজে পান না। সে কারণে উনি বাংলাদেশে চলে আসেন। দেশে আসার পরে ওনার পরিবার ওনাকে অনেক ডাক্তার কবিরাজ দেখান, কিন্তু কোনো কাজ হয়নি। দিনের পর দিন ওর অবস্থা আরো খারাপ হতে থাকে। কোনো ডাক্তার অথবা কবিরাজ কেউ ওনার সঠিক রোগ এবং এর কারণ জানতে পারে নাই। শুধু বলতে পেরেছে যে ওনার শরীরে রক্তের পরিমাণ অনেক কম, আর আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে। কিভাবে কমে যাচ্ছে সেটা কেউ বলতে পারে না, কোনো টেস্টও করে বোঝা যায়নি। অবশেষে 2008 সালের 16 ফেব্রুয়ারি, যেদিন ছিল কিনা ওনার জন্মদিন, সেই দিন সবুজ ভাই মারা যান। এত অল্প সময়ের মধ্যে যে এই মানুষটা এভাবে, এই দুঃখের ঘটনাটা যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি পড়ে শোনাবেন। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আমার নামটা দয়া করে বলবেন না। এরপরে উনি ওনার নাম এবং ওনার ফোন নাম্বার দিয়েছেন, যেটা উনি বলতে নিষেধ করেছেন বলেই আমি বললাম না। এখন ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের লাস্ট অতিথির কাছে শেষ ঘটনাটা শোনার জন্য। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive. The night comes alive with Carving Fun. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM, চলছে ভূত FM। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ কামরুল হাসান, মানিকগঞ্জ থেকে এসেছি। ওকে, আপনার ঘটনা শুনি। ঘটনাটা 2002 সালের ঘটনা। আমার বাড়ির মানে আগে টোটালি আশেপাশে যে বিস্তারিত ওই জিনিসটা আমি আগে বলিনি। মানে আমার বাড়ির পাশে পিছনে বাজার, তার সাথেই কবরস্থান। আমার আব্বু কাজের সুবাদে রাত্রে বাড়িতে ফিরছে রাত 11টা, 10টা, 12টার সময়। এরকমই কোনো একদিন বাবা পিঠা নিয়ে আসতেছিল। পিঠা নিয়ে আসার পর মানে আমাদের রাস্তাটাই ছিল বাড়ি আসার সময় কবরস্থানের পাশ দিয়ে মানে বাজার হয়ে বাড়ি আসতো। আসার পরে আমার আব্বুকে আমার আম্মু জিজ্ঞেস করে যে তুমি রাত্রে কি নিয়ে আসছো? তখন আমার আব্বু বলতেছে যে আমি তো পিঠা নিয়ে আসছি, সাথে আর কিছু নিয়ে আসছি। পরে বললো যে মানে কাজটা তুমি ভালো করো নাই। তবু খাওয়া দাওয়ার পরে মানে সবাই শুয়ে পড়ছে। শুয়ে থাকার পর আমার আম্মুর মানে চোখে ছিল, চোখের নিচ দিয়ে মানে শুয়ের মতন খোঁচাইতেছে। আর আমার আম্মার চোখ যখন চুপছে তখন দেখতেছে বাইরে থেকে মানে কোন একটা জিনিস হাত মুভমেন্ট করতেছে ঘরের ভিতরে। আমার ছোট বোনের মানে শরীরের দিকে যে টানতেছে। আমার বোনটা ছিল খুবই ছোট, তখন 4 কি 5 বছর ছিল। এভাবে যখন টানতেছিল তখন আর বাহিরে মানে প্রচন্ড জ্বর হইতেছিল, সাথে দরজা টোকাইতেছিল। আমার আম্মু তখনও কোনো কিছু বুঝে উঠতে পারেনি। এই অবস্থায় আবার মানে দেখতেছে যখন মানে চোখটা লাগতেছে তখনই দেখতেছে যে বাহিরে মানে গলা কাটা, বুকে 2টা মানে চক্ষু, অনেকগুলা হাত পাওয়ালা, এরকম বাহিরে অনেকগুলা। আমার আম্মু আবার এই জিনিসগুলা খুবই মানে বুঝতে পারতো যে কোনো একটা বিপদ হলে সে তার চোখে হোক যে বাবা হোক, সে মানে এটা অটোমেটিক তার মানে নিজের কাছে মানে বুঝে নিতে পারতো। এভাবে যখন মানে আমার আম্মু যখন পারতেছিল না ঘুমের অবস্থা, এর মধ্যে আমার মানে ছোট বোনটা অনেক কান্নাকাটি শুরু করে দিতেছে। তখন আমার আব্বুকে ডাক দিচ্ছে, আমাদেরকে সবাইকে ডাক দেওয়ার ওঠানোর পরে আমরা সে রাত্রিতে মানে সারার একটা জায়গা থাকি এবং ঘরের ভিতরে প্রচন্ড দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ, মানে যেটা বলার মতন নয়। পরবর্তীতে সকালবেলা যখন মানে আমার বোনটার তখনও কান্না থামতেছে না, তখন মানে একটা ফকির নিয়ে আসা হলো। তখন মানে দেখানোর পর বললো যে আমি মানে ফার্স্টে রুমে দেখবো এবং তারপর আমি ঘরের চারিদিকে আমি গোড়ান মারবো। তখন সে সমস্ত কিছু দেখার পর ঘরের চারিদিকে মুভমেন্ট করার পর যখন দরজার সামনে মানে কি যেন একটা জিনিস পড়ার পরে যখন মানে দরজার সামনে আসে, তখনই ঘরের ভিতর থেকে একটা ইঁদুর আকার একটা জিনিস জামা নিয়ে বের হয় আমার ছোট বোনের। যখন মানে দরজার বের হয়ে মানে দৌড় মারতেছে, তখনই বললো যে মানে ইঁদুরটা ধরো। ইঁদুরটা তো ধরতে পারলাম না, কিন্তু জামাটা ধরলাম। জামাটা ধরার পরেই জামাটা পুড়ে ফেলানোর পরে আর ইঁদুরটা অটোমেটিক চোখের সামনে থেকে নাই হয়ে গেল। এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার কাছে রিকোয়েস্ট। আচ্ছা, সেটা পরে, সেটা রিকোয়েস্ট তো আমরা অফেরও শুনতে পারি যদি কোনো রিকোয়েস্ট থাকে। আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে SMS করবো। রাফিন আমাদেরকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন রাশেদ খান, তিহান চিটাগাং থেকে আমাদের SMS করেছেন, রবিউল আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি বিপুল, এছাড়া আমাদের SMS করেছেন নাজমুল, SMS করেছেন জাকির, SMS করেছেন দেখতে পাচ্ছি
করেছে শাহিদ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছেন আমাদেরকে রবিউল, কবির আমাদেরকে SMS করেছেন, ইশারাত আমাদের SMS করেছেন ডিজে নিউটন, রুমানা রুম্মন আমাদের SMS করেছেন আমাদেরকে অমিত চট্টগ্রাম থেকে, নাজমুর এবং আশিক খুলনা থেকে আমাদের SMS করেছেন। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা SMS দিয়েছেন, আপনারা জানিয়েছেন ফেসবুকে আমাদের ঘটনা কেমন লেগেছে, এবং আপনারা সারা সপ্তাহ জুড়ে কিন্তু আমাদের ফেসবুক পেজ দুটো ভিজিট করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, এবং আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা ঘটনাও পাঠাতে পারেন। আমাদের ফেসবুকের পেজ দুটোর অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook